আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞান ২য় পত্রের চলতরিত অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটিও হবে আমাদের একটি সিকিউ সাজেশন ভিত্তিক ক্লাস। আমরা এই ক্লাসে মূলত আমাদের বোর্ড সৃজনশীল পরীক্ষাতে যে সকল টপিক থেকে কোশ্চেনগুলো আসে সেগুলো সম্পর্কে একটু বেসিক আলোচনা করব এবং কিছু কোশ্চেন আমরা সলভ করব। তাহলে ফার্স্টে আমরা আমাদের বেসিক কিছু আলোচনাগুলো সেরে নেই। তো দেখো আমাদের ফার্স্টে দেখো যেহেতু এটা আমাদের চলতরিত অধ্যায়, তাহলে ফার্স্টে আমরা তড়িৎ প্রবাহ নিয়ে জানবো যে তড়িৎ প্রবাহ জিনিসটা কি। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? তড়িৎ প্রবাহ হচ্ছে মেইনলি বলতে বোঝায় একক সময়ে আধানের প্রবাহ। একক সময়ে আধানের প্রবাহ বলতেই বোঝাচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। দেখো এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে একটা বিন্দু যার বিভব হচ্ছে VA এবং এটা আরেকটা বিন্দু যার বিভব হচ্ছে VB। এখন আমরা এখানে ধরে নিচ্ছি যে VB ইজ গ্রেটার দেন VA, অর্থাৎ বোঝাচ্ছে এখানে বি বিন্দুর বিভব এ বিন্দুর বিভবের চেয়ে বেশি। বি বিন্দুর বিভব এ বিন্দুর বিভবের চেয়ে বেশি। বি বিন্দুর বিভব এ বিন্দুর বিভবের চেয়ে বেশি হলে আমাদের যেটা ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে? আমাদের ইলেকট্রনের প্রবাহ হবে যেটা কম বিভব থেকে বেশি বিভবের দিকে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে নিম্ন বিভব কোনটা? নিম্ন বিভব হচ্ছে আমাদের VA। নিম্ন বিভব হচ্ছে আমাদের VA এবং উচ্চ বিভব হচ্ছে আমাদের VB। তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আমাদের এই যে ইলেকট্রনের প্রবাহটা ঘটছে। এখন যখন আমরা সবাই জানি যে ইলেকট্রনের প্রবাহের বিপরীত প্রবাহই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। এখানে দেখো I তাহলে কোন দিকে ঘটবে? I বা তড়িৎ প্রবাহ ঘটবে আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎ প্রবাহ ঘটবে, অর্থাৎ আধানের প্রবাহ এবং তড়িৎ প্রবাহের দিকটা উল্টা। আধানের প্রবাহ এবং তড়িৎ প্রবাহের দিকটা উল্টা। দেখো এখানে I প্রবাহ বা তড়িৎ প্রবাহ দেওয়া আছে হাই টু লো, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কিন্তু ইলেকট্রনের প্রবাহ দেখো দেওয়া আছে লো টু হাই, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আমাদের ইলেকট্রন প্রবাহ হবে। আচ্ছা এবার দেখো তড়িৎ প্রবাহ I অ্যাভারেজ। তড়িৎ প্রবাহ I অ্যাভারেজ সমান দেওয়া আছে Q ডিভাইডেড বাই T। Q ডিভাইডেড বাই T, অর্থাৎ একক সময়ে আমাদের যতটুকু আধান প্রবাহিত হচ্ছে, একক সময়ে আমাদের যতটুকু আধান প্রবাহিত হচ্ছে সেটাই হবে আমাদের তড়িৎ প্রবাহ বা I অ্যাভারেজ। এখন Q কে আমরা যদি এখান থেকে, অর্থাৎ আমাদের যদি I অ্যাভারেজ দেওয়া থাকে এবং আমাদের কাঙ্ক্ষিত যে সময় সেটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে ইন্টিগ্রেশনের সাহায্যে এই I এবং DTর মাধ্যমে আমরা আমাদের যে আধানের পরিমাণ সেটা বের করে নিতে পারবো। আরেকটা বিষয়, অনেকে বলে ফেলে যে তড়িৎ প্রবাহ টেনসর রাশি। না, তড়িৎ প্রবাহ টেনসর নয়। তড়িৎ প্রবাহকে আমরা বলবো এটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে একটা জিনিস মাথায় রাখবো, তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের স্কেলার রাশি। এখন আমরা এই যে কিউ বা আধান যেটা পেলাম, কিউ সমান আমরা কি লিখতে পারি? কিউ হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু এন ই। কিউ ইজ ইকুয়ালস টু এন ই এবং কিউ বা হচ্ছে আপনাদের বলা যায় যে এখানে এনটা হচ্ছে আমাদের আধানের সংখ্যা এবং ই হচ্ছে আমাদের ইলেকট্রনের যে চার্জের মান সেটা। তাহলে ই হচ্ছে ইলেকট্রনের চার্জের মান এবং এন হচ্ছে আমাদের সংখ্যা। এখন তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড বা এটাকে আমরা বলতে পারি অ্যাম্পেয়ার, তাহলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পেয়ার। পরের স্লাইড যদি দেখি, সেটা হচ্ছে আমাদের তারণ বেগ বা সঞ্চারণ বেগ। তারণ বেগ বা সঞ্চারণ বেগটা কি? যে এটা যদি একটা পরিবাহী হয়, এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। আর তাহলে এই তড়িৎ প্রবাহ মানে কি? এখানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। ইলেকট্রনের যেটা বেগ আমি দেখতে পাচ্ছি, ইলেকট্রন সঞ্চারণের যে বেগটা দেখতে পাচ্ছি, সেই সঞ্চারণের বেগটাই হচ্ছে আমাদের তারণ বেগ বা সঞ্চারণ বেগ বা ইংলিশে বললে ড্রিফট ভেলোসিটি। এই যে এখানে দেখা যাচ্ছে এটা একটা পরিবাহী যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে দেখতে পাচ্ছি a। এখানে I তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে এবং ইলেকট্রন যাচ্ছে আমাদের এই পাশে dt সময় এবং vd বেগে, মানে এটা হচ্ছে আমাদের তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। এখন দেখো একক আয়তনে প্রবাহিত ইলেকট্রন, একক আয়তনে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কি হবে? একক আয়তনে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা n ইজ ইকুয়ালস টু এই যে ক্যাপিটাল N, অর্থাৎ মোট ইলেকট্রনের সংখ্যা ডিভাইডেড বাই a vdt। এখন এখানে a vddt বলতে কি বোঝাচ্ছে? এখানে vddt দ্বারা আমরা মেইনলি এখানে s বের করতে চাচ্ছি বা লেন্থটা বের করতে চাচ্ছি। কিসের লেন্থ? এই যে পরিবাহীটার লেন্থ।
পরিবাহিতার লেন্থ আমরা এখান থেকে কিভাবে বের করব? আমরা সবাই জানি S = VT। তাহলে V এর জায়গাতে তুমি যদি VD বসায় দাও তাহলে কিন্তু আমরা VD × DT দিয়ে আমরা এই পরিবাহীর লেন্থটা পেয়ে যাচ্ছি। পরিবাহীর লেন্থ যদি পেয়ে যাই, পরিবাহীর লেন্থের সাথে আমি যদি এই যে আমাদের যেটা ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা যদি গুণ করে দেই, তাহলে ক্ষেত্রফল আর তার সাথে যদি লেন্থটা গুণ করে দিচ্ছি, আমি পেয়ে যাচ্ছি কি আমাদের সেই কাঙ্ক্ষিত আয়তন, আমাদের সেই কাঙ্ক্ষিত আয়তন। তাহলে কি একক আয়তনে প্রবাহিত ইলেকট্রনকে আমরা পেয়ে যাচ্ছি না? অবশ্যই পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা ডিভাইড বাই আমরা যখন আয়তন করছি তখন আমরা একক আয়তনে প্রবাহিত ইলেকট্রনটা পেয়ে যাব। তাহলে একক আয়তনে প্রবাহিত ইলেকট্রন যদি হয় ছোট হাতের n, তাহলে এখান থেকে আমরা মোট ইলেকট্রনের সংখ্যাও পেয়ে যাচ্ছি। তাহলে সেটা হবে N = ছোট হাতের n A × VD × DT। এটা এই সেই সূত্র। এটা হচ্ছে আমাদের মোট ইলেকট্রন সংখ্যার সূত্র। এখন দেখো তড়িৎ প্রবাহ যদি আমরা নির্ণয় করতে চাই, তড়িৎ প্রবাহ I সমান আমরা জেনে এসেছি I = dQ/dt। I = dQ/dt = NE/dt NE/dt। তাহলে এখানে NE, এখানে আমরা n এর মান কিন্তু আগে থেকে জেনে এসেছি যে এই যে এটা হচ্ছে আমাদের n এর মান। তো এই n এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি। তার সাথে থাকবে কি আমাদের ইলেকট্রনের চার্জ E। তার সাথে থাকবে আমাদের ইলেকট্রনের চার্জ E। তাহলে আমরা এই তড়িৎ প্রবাহকে আবার কিভাবে প্রকাশ করতে পারছি? তড়িৎ প্রবাহকে প্রকাশ করতে পারছি I = NA/VDE। I = NA/VDE, কারণ এখানে dt কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি I = NA/VDE। এখন দেখো আমরা যদি প্রবাহ ঘনত্ব সম্পর্কে জানি, প্রবাহ ঘনত্ব জিনিসটা কি? প্রবাহ ঘনত্ব জিনিসটা হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। একক ক্ষেত্রফলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব। এখন দেখো এখানে আছে আমাদের J, এটাকে আমরা J দ্বারা প্রকাশ করি, অর্থাৎ প্রবাহ ঘনত্বকে আমরা J দ্বারা প্রকাশ করি। তাহলে কি হবে? একক ক্ষেত্রফলে প্রবাহিত আমাদের তড়িৎ, একক ক্ষেত্রফলে প্রবাহিত তড়িৎকে আমরা কিভাবে লিখতে পারি? I/A। I/A। তাহলে I কে আমরা এর আগে কিভাবে প্রকাশ করে এসেছি? NA/VDE। I কে আমরা কিভাবে প্রকাশ করে এসেছি? NA/VDE ডিভাইডেড বাই A যদি হয়, তাহলে A আর A যদি আমরা কেটে ফেলি, A আর A কেটে ফেললে আমাদের থাকবে NVDE। NVDE অর্থাৎ আমাদের এখানে J = হবে NVDE। N হচ্ছে কি আমাদের? N হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, VD হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি এবং E হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। প্রবাহ ঘনত্বের একক কি? প্রবাহ ঘনত্বের একক হবে খুবই সিম্পল, যেহেতু এটা একক ক্ষেত্রফলে প্রবাহিত বিদ্যুৎ, তাহলে প্রবাহ ঘনত্বের একক হবে অ্যাম্পিয়ার/মিটার স্কয়ার। অ্যাম্পিয়ার/মিটার স্কয়ার। আচ্ছা, পরের স্লাইডে যদি যাই, দেখো পরের স্লাইডে আছে আমাদের রোধ সম্পর্কে। রোধ কি? রোধ জিনিসটা দেখো আমি ইংলিশে একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি বিং হ্যাম্পার্ড। মানে এখানে আমাদের ইলেকট্রিসিটির প্রবাহ বা তড়িৎ প্রবাহটা বাধাগ্রস্ত হবে। মানে যেটা বাধাগ্রস্ত করবে, এই বাধাগ্রস্ত হওয়ার ধর্মটাই হচ্ছে আমাদের রোধ। তাহলে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার ধর্মকে কি বলছি আমরা? তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার ধর্মকেই বলছি আমরা রোধ বা রেজিস্ট্যান্স। এখানে দেখো আমরা একটা রোধের চিত্র নিয়ে রেখেছি। আমরা যখন প্র্যাকটিক্যাল করি সাধারণত আমরা এরকম রোধটাই ব্যবহার করি, যেখানে বিভিন্ন কালার কোড থাকে। এখন এই যে রোধের একটা সূত্র আছে। রোধের সূত্রটা কি? রোধ R = ρL/A। রোধ R = ρL/A। এখানে রোটা কি? রোটাকে বলছি আমরা আপেক্ষিক রোধ। রোটাকে বলছি আপেক্ষিক রোধ। এলটাকে কি বলছি? এলটা হচ্ছে দৈর্ঘ্য এবং এ কি? এ হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো রো হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে? আপেক্ষিক রোধ নির্ভর করে উপাদানের উপর এবং আপেক্ষিক রোধ নির্ভর করে তাপমাত্রার উপর। এই দুইটা বিষয়ের উপরে আমাদের সেই আপেক্ষিক রোধ নির্ভর করবে। মানে আপেক্ষিক রোধের কোন বিষয়ের উপর নির্ভর করবে? উপাদান এবং তাপমাত্রা। এখন দেখো রোধের একক কি? রোধের একক হচ্ছে আমাদের ওম। রোধের একক হচ্ছে আমাদের ওম। তাহলে আপেক্ষিক রোধের এককটা আমাদেরকে জানতে হবে। আপেক্ষিক রোধের একক হচ্ছে আমাদের ওম মিটার। আপেক্ষিক রোধের একক হচ্ছে আমাদের ওম মিটার। এখন দেখো রোধ কি বিষয়ের উপর নির্ভর করে? আমরা তো এখন জানলাম আপেক্ষিক রোধ নির্ভর করে উপাদান তাপমাত্রার উপরে। তাহলে আমাদের যে রোধ আর, সেটা কি বিষয়ের উপরে নির্ভর করে? রোধ নির্ভর করে 4টা বিষয়ের উপর। রোধ নির্ভর করে আমাদের 4টা বিষয়ের উপর। কি?
ফার্স্ট হচ্ছে আমাদের দৈর্ঘ্যের উপর। দেখো এখানে দৈর্ঘ্যের উপর নির্ভর করছে কিনা, করছে কি আর ইজ প্রপোর্শনাল টু এল, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে আমাদের রোধটাও বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? যখন তুমি এখানে দৈর্ঘ্যটা বৃদ্ধি করছো তখন আমাদের ইলেকট্রন যখন প্রবাহিত হবে তখন তাকে বেশি পথ অতিক্রম করতে হবে। বেশি পথ অতিক্রম করতে হলে ইলেকট্রনের সংঘর্ষটা বেড়ে যাবে। ফলে কি হবে? আমাদের রোধটা বেড়ে যাচ্ছে। আবার কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে নির্ভর করে সেখানে আমরা দেখতে পাচ্ছি আর ইজ প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ এখানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের রোধ যেটা সেটা এটার সাথে অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। এরপরে কি? এরপরে আছে আমাদের তাপমাত্রা, মানে রোধ তাপমাত্রার উপরেও নির্ভর করে। এটা সম্পর্কে আমরা পরের স্লাইডে একটু বিস্তারিত জানবো যে তাপমাত্রার উপরে নির্ভর করে কিভাবে রোধ চেঞ্জ হচ্ছে। এবং আরেকটা আছে উপাদান। একেক উপাদানের ক্ষেত্রে রোধ একেক রকম হবে, এটাই স্বাভাবিক। তাহলে এই ৪ টা বিষয়ের উপর আমার রোধ নির্ভর করছে। কি, কি? একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একটা হচ্ছে তাপমাত্রা, আরেকটা হচ্ছে উপাদান। এখন দেখো এখানে একটা সিম্পল ম্যাথ যেটা অনেক সময় আমাদের সৃজনশীলেও চলে আসে। সেটা কি? দেখো তারের দৈর্ঘ্য, একটা তার যদি আছে, তারের দৈর্ঘ্য যদি আমি n গুণ করি তাহলে রোধ পূর্বের কয় গুণ হবে? দেখো Rf বলতে বোঝাচ্ছে R ফাইনাল, মানে রেজিস্ট্যান্স ফাইনাল, অর্থাৎ আমাদের শেষে কোনো কিছু পরিবর্তন করা হলে সেটার শেষে যে রোধটা আসবে সেটাকে আমরা প্রকাশ করছি Rf দ্বারা, বা রোধ বা রেজিস্ট্যান্স ফাইনাল দ্বারা। Rf ইজ ইকুয়ালস টু NRI। RI বলতে কি বোঝাচ্ছে? R ইনিশিয়াল বা শুরুর রোধ। তাহলে শুরুর রোধের n গুণ হবে Rf বা আমাদের পরিবর্তিত রোধ। সেটা তাহলে সেটা কোন ক্ষেত্রে? যখন তারের দৈর্ঘ্য আমরা n গুণ করছি। এর মানে বোঝাচ্ছে তারের দৈর্ঘ্য যদি আমি n গুণ করে ফেলি তাহলে আমার পরিবর্তিত রোধ হয়ে যাবে পূর্বের রোধের n গুণ। বাট এর পরের কেসে দেখো লিখা আছে তারের দৈর্ঘ্য টেনে n গুণ করা হলো। এখানে কিন্তু টেনে কথাটা উল্লেখ নাই, এখানে টেনে উল্লেখ করা আছে। তাহলে তারের দৈর্ঘ্য যখন টেনে উল্লেখ করা থাকবে, টেনে n গুণ করা হলে রোধ পূর্বের কয় গুণ হবে? তখন আমরা সেটা দেখাবো। এটা n স্কয়ার গুণ হয়ে যাবে। এটা n স্কয়ার গুণ হয়ে যাবে। n স্কয়ার গুণ হয়ে যাবে কেন? কারণ এখানে দেখো যখন বলবে টেনে তখন একদিকে তো তোমার দৈর্ঘ্য তো বাড়ছেই, বাট এখানে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা সেটা কমে আসবে। মানে একদিকে আমার l বাড়বে, আবার একদিকে আমার এটা কমবে। এই কারণে এখানে আমাদের স্কয়ারটা চলে আসবে। যেটা আমরা প্রমাণ দেখাচ্ছি না, বাট এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে যে Rf ইজ ইকুয়ালস টু n স্কয়ার Ri, মানে পূর্বের n স্কয়ার গুণ হবে। মানে টেনে থাকলে আমরা স্কয়ার নিয়ে আসবো, টেনে যদি না থাকে এমনি নরমাল n আমরা গুণ করে দেব। পরের স্লাইড যদি দেখি, দেখো পরের স্লাইডে সেই আমাদের রোধের তাপমাত্রার উপর প্রভাব এই জিনিসটা আছে। রোধের তাপমাত্রার উপর প্রভাব এখানে আমরা কি জিনিসটা দেখব? এখানে দেখব যে তাপমাত্রা যদি বাড়ায় তাহলে আমাদের রোধের কি পরিমাণ চেঞ্জ হয়। দেখো তাপমাত্রা যদি বাড়ে তাহলে কি ঘটবে এটার ফলে? এটার ফলে ঘটবে অণুসমূহের কম্পন বেশি হবে। তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে অণুসমূহের কম্পনও বেড়ে যাবে। অণুসমূহের কম্পন যদি বেড়ে যায় তাহলে কি? রোধও বেড়ে যাবে। জিনিসটা হচ্ছে এটা। অর্থাৎ তাপমাত্রা যদি বেড়ে যায় এর মানে আমার রোধটাও বেড়ে যাচ্ছে। মানে তাপমাত্রা বৃদ্ধি হলে অণুসমূহের কম্পন বেড়ে যাচ্ছে, অণুসমূহের কম্পন বেড়ে গেলে আমার রোধ বেড়ে যাচ্ছে। এখন এটাকে আমরা একটা ফর্মুলা আকারে লিখব। ফর্মুলাটা কি থাকবে? ফর্মুলাটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা। এই ফর্মুলাটাতে কি লেখা আছে দেখো, r থিটা ইজ ইকুয়ালস টু r নট ইনটু 1 প্লাস আলফা থিটা। এখন কোনটার কি পরিচয় সেটাও লেখা আছে। দেখো r থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, মানে যেটা আমরা বের করব। ধরো 20 ডিগ্রি 30 ডিগ্রি যেটাই চাবে কোশ্চেনে সেটা, সেই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হচ্ছে r থিটা গেল। আর নটটা কি? আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আর নট কি? আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। এখানে আলফা কি? আলফা হচ্ছে আমাদের রোধের উষ্ণতা সহগ। আলফা হচ্ছে রোধের উষ্ণতা সহগ। এটা একেকটা পদার্থের ক্ষেত্রে উষ্ণতা সহগ একেক রকম হবে এবং সেটা কোশ্চেনে সাধারণত দেয়া থাকে, বা এখান থেকে বা এগুলো বা অন্যান্য ডাটা থেকে আমাদেরকে সেগুলো নির্ণয় করতে হয়। থিটাটা কি? থিটা হচ্ছে আমাদের সেই তাপমাত্রা, যে তাপমাত্রাকে আমাদের হচ্ছে রোধটা বের করতে হবে, বা যে তাপমাত্রার কথা আমাদেরকে কোশ্চেনে উল্লেখ করা থাকবে সেটা হচ্ছে এই থিটা। এখানে একটা জিনিস লক্ষ্য করার, সেটা হচ্ছে আমরা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস মানে এই তাপমাত্রার মানটা বসাবো। এটা একটু আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন বা কোন হচ্ছে এককে আমরা মানটা বসাচ্ছি, সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে তাপমাত্রার মানটা বসাবো।
এখন দেখো এখানে আলফা বা রোধের উষ্ণতা সহগ নিয়ে যদি একটু কাজ করি, রোধের উষ্ণতা সহগ যখন ধাতব পরিবাহীর ক্ষেত্রে আলফা আমাদের পজিটিভ হয়, অর্থাৎ উষ্ণতা সহগের মান ধনাত্মক হয়। উষ্ণতা সহগের মান ধনাত্মক হয় আমাদের হচ্ছে যখন আলফা পজিটিভ। উষ্ণতা সহগের মান ধনাত্মক বা পজিটিভ হবে যখন সেটা ধাতব পরিবাহী থাকবে, এবং যখন সেটা অর্ধপরিবাহী হয়ে যাবে তখন আলফার মান আমরা নেগেটিভ পাবো। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ যখন, ধরো একটা তুমি পেলা আলফার মান যে -5, এর মানে কি, যদি এটা নেগেটিভ বোঝাচ্ছে এর মানে বোঝা যাবে যে হচ্ছে আমাদের যে পদার্থটা ছিল বা যে বস্তুটা ছিল সে বস্তুটা হচ্ছে মেইনলি একটা অর্ধপরিবাহী বস্তু। বাট যদি আমি পজিটিভ কোনো মান পাই যে +20 বা +10, তাহলে বুঝবো সেটা একটা ধাতব পরিবাহী ছিল। এখন দেখো এখানে একটা জিনিস লেখা আছে যে থিটা যদি বেড়ে যায় অর্ধপরিবাহীর ক্ষেত্রে, অবভিয়াসলি যেহেতু অর্ধপরিবাহীর নিচে এটা লেখা আছে, এটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমি থিটা বাড়াই আমার রোধটা আলটিমেটলি কমে যাবে। এটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা ব্যতিক্রম জিনিস। পরিবাহীর সাথে অর্ধপরিবাহীর ডিফারেন্সটা এখানেই। যদি আমি এখানে থিটা বাড়াই তাহলে আমার আর থিটা কমে যাবে, অর্থাৎ আমাদের যে পরবর্তীতেও যে রোধটা থাকবে সেটা কমে যাচ্ছে। কিন্তু যখন আমি থিটা আবার কমাবো তখন আবার আমাদের আর থিটা বেড়ে যাবে। অর্থাৎ এখানে যখন আমি তাপমাত্রা কমায় নিয়ে আসবো তখন আমার রোধ বেড়ে যাবে। কিন্তু যখন আমি তাপমাত্রা বাড়ায় ফেলবো তখন আমার অর্ধপরিবাহীতে রোধটা কমে যাবে। তো এই হচ্ছে আমাদের যে আপেক্ষিক রোধ ছিল, আপেক্ষিক রোধের ক্ষেত্রেও এই রোধের যে আমরা তাপমাত্রার যে প্রভাবটা দেখেছিলাম, আপেক্ষিক রোধের ক্ষেত্রেও সেম প্রভাবটাই থাকবে। এখানেও এই যে রো থিটা ইজ ইকুয়ালস টু রো নট ইনটু 1 প্লাস আলফা থিটা। এখন দেখো আলফা এর এককটা কি? আলফা এর একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। এবং এর মাত্রাটা কি? এর মাত্রা হচ্ছে থিটা ইনভার্স 1 এবং এর মাত্রা হচ্ছে থিটা ইনভার্স 1। এখন দেখো আলফা কিসের উপর নির্ভর করে? আলফা নির্ভর করে আমাদের উপাদানের উপরে। আলফা নির্ভর করবে আমাদের উপাদানের উপর। একেক উপাদানের রোধের উষ্ণতা সহগ একেক রকম হবে। এটাই বোঝাচ্ছে। পরের স্লাইডে যদি যাই, পরের স্লাইডে দেখো লেখা আছে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। এই জিনিসটা জানা প্রয়োজন। এই জিনিসটা জানা প্রয়োজন, দেখো কি, এটা হচ্ছে প্রান্তীয় বিভব পার্থক্য আর এটা হচ্ছে আমাদের তড়িৎচালক বল। দুটার মধ্যে পার্থক্য একটু আছে, পার্থক্যটা একটু দেখো। ভি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে W/Q, মানে এখানে একটা ইলেকট্রনকে এ বিন্দু থেকে ঘুরে নিয়ে এসে এই পাশে বি বিন্দুতে নিয়ে আসলা, তাহলে এখানে তোমার কতটুকু কাজ হলো সেটা হচ্ছে তোমাদের বোঝাচ্ছে এই প্রান্তীয় বিভব পার্থক্য। কিন্তু যখন তড়িৎচালক বলে চলে আসবো তখন আমাকে খালি বিতে না আবার এই এতে নিয়ে আসতে হবে, মানে পুরা বর্তনীটা ঘুরে আবার এতে নিয়ে আসতে হবে, পুরা বর্তনীটা ঘুরে আবার এই যে এর কাছে নিয়ে আসতে হবে। তখন আমরা যে পরিমাণ কাজটা হবে সেটা হচ্ছে আমাদের তড়িৎচালক বল বা মানে কোনো একটা ইলেকট্রনকে যদি আমি এখান থেকে ঘুরে নিয়ে এসে আবার এখানে নিয়ে আসতে চাই, আবার ওই বিন্দুতে ফেরত নিয়ে আসতে চাই, তাহলে আমার যে ফোর্সটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কিভাবে থাকবে? আমরা যে বিভবটা পাই, এই যে ভি ইজ ইকুয়ালস টু W/Q, এটার সাথে আমাদের এখানে একটা ছোট্ট একটা রোধ বা রেজিস্ট্যান্স যেটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, সেটা আমাদেরকে পার করতে হয়। এটার জন্য আমাদের হারানো একটা ভোল্টেজ থাকে, সেই হারানো ভোল্টেজের নামটা হচ্ছে বা মানটা হচ্ছে আমাদের IR। তাহলে হারানো ভোল্টেজের মানটা হচ্ছে IR। এই হারানো ভোল্টেজের মানের সাথে যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যেটা ভোল্টেজ বা বিভব পার্থক্য থাকে সেটা যদি যোগ করে দেই, তাহলেই আমরা পুরা এই যে বর্তনীটার তড়িৎচালক বল নির্ণয় করতে পারি। তার তড়িৎচালক বলটা কি? তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে নিয়ে এসে বা বর্তনীর এক প্রান্ত থেকে নিয়ে এসে আবার ওই প্রান্তেই নিয়ে আসতে যে পরিমাণ বলটা আমার খরচ হচ্ছে, যে পরিমাণ বিভব পার্থক্য লাগছে, সেটা হচ্ছে আমাদের তড়িৎচালক বল ই। কারণ ই ইজ ইকুয়ালস টু, দেখো, ই ইজ ইকুয়ালস টু IR প্লাস আর। এখানে এই IRটা কি? এটা আমাদের মেইনলি বিভব পার্থক্য। আর এই আরটা বা এই IRটা হচ্ছে আমাদের হারানো ভোল্টেজ। হারানো ভোল্টেজ কোন ক্ষেত্রে? এটা হচ্ছে আমরা ওই ব্যাটারিটাকেও অতিক্রম করে নিয়ে এসে আবার ওই পাশের বিন্দুতে নিয়ে আসতে হচ্ছে। এই কারণে আমাদের এই ভোল্টেজটা হারাতে হচ্ছে। এই কারণে দেখো I ইজ ইকুয়ালস টু E ডিভাইডেড বাই R প্লাস R। এটা হচ্ছে আমাদের ইএমএফ বা তড়িৎচালক বল, ইএমএফ বা তড়িৎচালক বল। আর এই আরটা হচ্ছে আমাদের বাইরের যেটা রোধ এবং এই আরটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ এখানে যে আমাদের তড়িৎচালক বলের যেটা উৎস, এটার মধ্যে একটা রোধ কাজ করবে। এই রোধটাকে আমরা অতিক্রম করলেই একমাত্র আমরা এই তড়িৎচালক বলটা পাচ্ছি। তা বাদে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যেটা বিভব পার্থক্য সেটাকে আমরা নরমাল প্রান্তীয় বিভব পার্থক্য বলছি। যখনই এটাকে অতিক্রম করে এই পাশে নিয়ে আসবো তখনই হয়ে যাবে সেটা আমাদের তড়িৎচালক বলের ক্রিয়া। এরপরেরটাতে যাই। এরপরেরটা হচ্ছে আমাদের সবচেয়ে মৌলিক সূত্র যেটা, সেটা হচ্ছে ওহমস ল বা ওহমের সূত্র।
ওহমের সূত্রটা কি? ওহমের সূত্রটা হচ্ছে এখানে যদি একটা বিভব পার্থক্য A বিন্দুতে থাকে VA এবং B বিন্দুতে একটা বিভব পার্থক্য ধরলাম VB এবং মাঝখানে একটা বাধা বা রোধ আছে R, মাঝখানে একটা বাধা বা রোধ আছে R। এখন এটার ভিতর দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। এখন এটার ভিতর দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। এখন কি হবে? জিনিসটা হবে যে অনেক ক্ষেত্রে আমরা ভুল লিখে ফেলি। আমরা অনেক ক্ষেত্রে লিখে ফেলি যে ওহমের সূত্রতে যে V সমানুপাতিক I। না, V সমানুপাতিক I না, I সমানুপাতিক V হবে। I সমানুপাতিক V হবে। এটা আমরা মাথায় রাখবো। I সমানুপাতিক V হবে। I সমানুপাতিক যদি V হয়, এখানে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠায় দেই তাহলে আমাদের আসবে একটা ধ্রুবক। সেই ধ্রুবকটা কি? সেটাকে আমরা বলছি G বা পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স বা পরিবাহিতা হচ্ছে জি। কন্ডাক্টেন্স বা পরিবাহিতা হচ্ছে জি। জি হচ্ছে আমাদের ঠিক রোধের উল্টা রাশি। দেখো 1/r, rটা কি? r হচ্ছে রোধ। এর মানে পরিবাহিতা হচ্ছে আমাদের রোধের ঠিক উল্টা রাশি। তাহলে আমি যদি জি এর জায়গাতে রোধ 1/r লিখতে পারি তাহলে I = V/r কিন্তু চলে আসে। I = V/r চলে আসে। তাহলে rটাকে যদি আমি এদিকে গুণ করে দেই তাহলে V = IR চলে আসবে। তাহলে আমরা V = IR এই যে সূত্রটা, এই সূত্রটা নিয়ে এসেছি কোথায় থেকে? এই যে আমাদের যে সম্পর্ক I সমানুপাতিক V, মানে তড়িৎ প্রবাহ আমাদের বিভব পার্থক্যের সমানুপাতিক। তড়িৎ প্রবাহ হবে আমাদের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য বৃদ্ধি পেলে আমাদের তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। বিভব পার্থক্য যদি কমে যায় তড়িৎ প্রবাহ আমাদের কমে যাবে। এই যে সূত্র, এটা হচ্ছে I সমানুপাতিক V। অনেক সময় ওহমের সূত্রতে অনেকে লিখে ফেলে V সমানুপাতিক I, যেটা ভুল। সেটা হবে I সমানুপাতিক V। এটা হবে I সমানুপাতিক V। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে দেখো এখানে আমাদের বৈদ্যুতিক ক্ষমতা নিয়ে লেখা আছে। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা জিনিসটা, ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে একক সময় কৃত কাজ। একক সময় কৃত কাজই হচ্ছে ক্ষমতা। মানে আমাদের W/T মেইন জিনিস হচ্ছে W/T। এখন Wটা আমরা কিভাবে নির্ণয় করি সেটা দেখো। আমরা V বা বিভব সম্পর্কে কি জানি? বিভব হচ্ছে V = W/Q। এটা হচ্ছে আমাদের বিভবের যে সংজ্ঞা, মেইন সংজ্ঞা বা অ্যাকচুয়াল সংজ্ঞা, যে একক আধান কর্তৃক কৃত কাজ, সেটাই হচ্ছে আমাদের বিভব। তাহলে V = W/Q। এখন আমরা W হচ্ছে বিভব থেকে কিভাবে বের করব? যদি আমরা V আর Q টাকে গুণ করে ফেলি তাহলে কি আমরা কাজ পাবো না? তাহলে অবশ্যই আমরা কাজ পাবো। তাহলে W cell = VQ, এটা এখানেই লেখা হয়েছে। কারণ V W cell/Q হচ্ছে, তাহলে W cell V × Q হচ্ছে। তাহলে W cell V × Q হচ্ছে। আচ্ছা, এখন আমরা ক্ষমতা নির্ণয় করব। ক্ষমতা যখন নির্ণয় করতে যাব, ক্ষমতা P হবে W cell / T। W cell / T এখন W cell এর মান কি পেয়েছিলাম আমরা? VQ বা QV, যেটাই বলতে চাই। তাহলে QV / T। এখন দেখো এখানে একটা দেখার বিষয় যে এটা P হচ্ছে P = QV/T। এখন Q / T, Q / T, Q / T কি হচ্ছে? Q / T কে আমরা কি I দ্বারা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। Q / T কে আমরা I দ্বারা লিখতে পারি। তাহলে P = VI। তাহলে P = VI। V কে আবার আমি কিভাবে লিখতে পারি? V কে কি আমি IR দ্বারা লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। তাহলে V এর বদলে যদি আমি IR লিখি তাহলে P = I²R হয়ে যাচ্ছে। তাহলে P = I²R হয়ে যাচ্ছে। আচ্ছা, ওটা যদি I²R হয় তাহলে কি আমি আবার I কে কি হচ্ছে I হচ্ছে V/R লিখতে পারি না? হ্যাঁ, এটাও লিখতে পারি। I কে আমি V/R দ্বারাও লিখতে পারি। তাহলে সেখানে আমার P = V²/R হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের ক্ষমতার যে ৩টা রূপ, সূত্রের ৩টা রূপ, যে P = VI, P = I²R, আবার P = V² / R। এই যে ৩টা, এই ৩টা আমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো জুলের তাপীয় সূত্র। জুলের তাপীয় সূত্রটা খুবই ইজি। এটা হচ্ছে H = I²RT। H = I²RT। H টা কি? H হচ্ছে আমাদের উৎপন্ন তাপ। H হচ্ছে আমাদের উৎপন্ন তাপ। H হচ্ছে আমাদের উৎপন্ন তাপ। উৎপন্ন তাপ সমান I²। I কি? I হচ্ছে আমাদের প্রবাহিত তড়িৎ। R কি? R হচ্ছে রোধ। T কি? T হচ্ছে সময়। এখন জুলের তাপীয় সূত্রের ৩টা রূপ হচ্ছে এই যে এটা, যে H সমানুপাতিক I²। যখন R এবং T কনস্ট্যান্ট থাকবে, যখন R এবং T মানে রোধ এবং সময় কনস্ট্যান্ট থাকলে উৎপন্ন তাপের পরিমাণ হবে প্রবাহিত তড়িতের বর্গের সমানুপাতিক। প্রবাহিত তড়িতের বর্গের সমানুপাতিক হবে উৎপন্ন তাপের মান। আবার দেখো H সমানুপাতিক R, যখন I এবং T কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহটাও ধ্রুব থাকছে, সময়টাও ধ্রুব থাকছে, তাহলে উৎপন্ন তাপের মান হবে H সমানুপাতিক R।
অর্থাৎ রোধের মান বাড়লে আমাদের তাপের মানও বেড়ে যাবে। রোধের মান বাড়লে আমাদের তাপের মানও বেড়ে যাবে। এখন দেখো যদি আমাদের I এবং R দুটাই কনস্ট্যান্ট থাকে, I এবং R দুটাই কনস্ট্যান্ট থাকলে H সমানুপাতিক T, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের তড়িৎ প্রবাহিত হবে, মানে যদি আমাদের এই প্রবাহিত হওয়ার সময়টা যদি বাড়িয়ে দেই, তাহলে আমাদের সেই উৎপন্ন তাপের পরিমাণও বেড়ে যাবে। এই যে তিনটা হচ্ছে আমাদের সম্পর্ক, এটাই হচ্ছে জুলের তাপীয় সূত্র। এটাকে আমরা একবারে লিখতে পারি H = I স্কয়ার R T। এটা তাহলে আমরা এখান থেকে ক্ষমতা এবং এখান থেকে জুলের তাপীয় সূত্র, এই দুইটা জিনিস আমাদেরকে একদম মনে রাখতে হবে, কারণ এখান থেকে অনেক সময় ম্যাথে চলে আসে। কারণ এখানে বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা নির্ণয় করতে দেয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা রোদ দেওয়া আছে, সেই রোদে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে বা বাল্ব থেকে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, সেটা এই জুলের তাপীয় সূত্র থেকে আমাদেরকে নির্ণয় করতে দেয়। এখন দেখো রোধের সমবায়, এটা আমরা সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসছি যে রোধের সমবায়টা আমরা কিভাবে হচ্ছে নির্ণয় করি। যে রোধের দুটাই মেইনলি সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। এখন আমরা আবার অনেকে মিক্সড সমবায় নামে আরেকটা ক্যাটাগরি করে, সেটাও কিছু না। মিক্সড সমবায় তোমার এই যে শ্রেণী এবং সমান্তরাল দুইটা যোগ করে একটা কোনো কিছু বানিয়ে দেয়, সেটাই হচ্ছে আমাদের মিক্সড, যেটা আমাদের মিক্সড হচ্ছে সমবায় বা মিশ্র সমবায় বলে সেটাকে। তো সেটা আমাদের দরকার নাই, আমরা শ্রেণী আর সমান্তরাল জানলেই মেইন আমাদের যেটা সমবায়গুলো থাকবে সেগুলো আমরা একে একে প্র্যাকটিস করতে করতে সলভ করব। আচ্ছা, এবার দেখো শ্রেণী বা শ্রেণী সমবায় বা সিরিজ সমবায়ের ক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে যদি তিনটা রোধ হয় R1, R2 এবং R3, তাহলে এদের তুল্য রোধটা হবে, এদের রোধগুলোর প্রত্যেকটা রোধের যোগফলটাই হবে আমাদের তুল্য রোধ RS। তাহলে RS = R1, R2, R3 Rn, মানে খালি নর্মাল যোগ হয়ে যাবে। আবার দেখো যখন সমান্তরাল বা প্যারালেল সমবায়ে আমরা যাব, সেটা হচ্ছে এখানে দেখো এখানে দুই প্রান্তে দুইটা বিন্দু, এটা A আর B হয়, তাহলে R1, R2, R3 এই তিনটা প্যারালালে আছে, মানে সমান্তরাল আছে। প্যারালাল আমাদের যে সমবায়, সেখানে একটা জিনিস লক্ষণীয়, এদের কিন্তু এই যে সব প্রান্তগুলো দেখো, বামের সব প্রান্তগুলো যদি এটা A বিন্দু হয়, বামের তিনটা রোধেরই বামের হচ্ছে কমন পয়েন্ট হচ্ছে A, আবার ডানের হচ্ছে কমন পয়েন্ট যদি এটাকে B ধরি, তাহলে ডানের সবগুলোর কমন পয়েন্ট হচ্ছে B। মানে দুইটা বিন্দুর মধ্যেই সবগুলো রোধ থাকবে, দুইটা বিন্দুর মধ্যেই সবগুলো রোধ থাকবে। কিন্তু যখন আমরা শ্রেণীতে দেখছি, তখন কিন্তু এখানে বিভব চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার হচ্ছে A, তাহলে এখানে B হচ্ছে, এখানে আবার আরেকটা রোধ, তাহলে এখানে আবার C হচ্ছে, এখানে C থেকে আবার এখানে D হচ্ছে, তাহলে এখানে আলাদা আলাদা হচ্ছে। কিন্তু এখানে মাত্র দুইটা বিন্দুর মধ্যেই আমাদের সবকিছু বিদ্যমান আছে। তাহলে এটার সূত্রটা কি হবে? এটার সূত্র হবে 1/Rp = 1/R1 + 1/R2 + 1/R3, এরকম ডট 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 করে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের সূত্র। এখন একটা জিনিস লক্ষণীয়, যে এখানে দেখো আমি লিখা আছে RS > RI, অর্থাৎ এই যে তুল্য রোধের মানটা হবে, সেটা এই প্রত্যেকটা রোধের মানের চেয়ে বেশি হবে। এটা একটা মনে রাখার বিষয়, যে এই যে তুল্য রোধ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেটা তুল্য রোধ বের হবে, সেটা এর প্রত্যেকটা রোধের চেয়ে বেশি হবে। অপরদিকে যখন আমরা সমান্তরাল সমবায়ে যাব, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো লিখা আছে RP > RI। RP > RI, এই কথাটার অর্থ হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে আমরা তুল্য রোধটা পাবো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা যে তুল্য রোধটা পাবো, সেটা এই প্রত্যেকটা রোধের মান থেকে ছোট হবে, সেটা প্রত্যেকটা রোধের মান থেকে ছোট হবে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোন কোন কেস হবে আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোন কোন কেস হবে, সেটা আমরা সকলেই দেখলাম। এর পরের স্লাইডে আমরা যদি যাই, পরের স্লাইডে দেখো আমাদের দেওয়া আছে কারেন্ট ডিভাইডার ল এবং ভোল্টেজ ডিভাইডার ল, মানে CDL আর CVL, কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা জানার বিষয়। দেখো কারেন্ট ডিভাইডার ল বা CDL আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ দেখো সমান্তরাল সমবায়ে আমাদের কি সেম থাকে, সমান্তরাল সমবায়ে আমাদের V বা বিভব আমাদের অল টাইম কনস্ট্যান্ট থাকবে। তাহলে সমান্তরাল সমবায়ে আমাদের বিভব বা V কনস্ট্যান্ট থাকবে। এবং যখন আমরা ভোল্টেজ ডিভাইডার ল, সেটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, ভোল্টেজ ডিভাইডার ল লেখা আছে দেখো শ্রেণীতে প্রযোজ্য হবে, সেটা শ্রেণীতে প্রযোজ্য হবে, অর্থাৎ যেটা সিরিজ সমবায়ে প্রযোজ্য হবে আমাদের ভোল্টেজ ডিভাইডার ল। কারণ কি? কারণ সিরিজে I কনস্ট্যান্ট থাকে। তাহলে এই বিষয়টা লক্ষণীয়, যে সিরিজে কোনটা কনস্ট্যান্ট থাকে এবং প্যারালালে কোনটা কনস্ট্যান্ট থাকে। সিরিজে কনস্ট্যান্ট থাকে I, কিন্তু প্যারালালে কনস্ট্যান্ট থাকে V। এই দুটার মাথায় রাখবো, প্যারালালে কনস্ট্যান্ট থাকে V, সিরিজে কনস্ট্যান্ট থাকে I। এখন দেখো কারেন্ট ডিভাইডার ল, সেটা সমান্তরালে প্রযোজ্য, তাহলে V =
IR, এটা তো আমাদের একদম মেইন সূত্র। এখন আমি বলেছি ভি কনস্ট্যান্ট থাকে। এর মানে IR এমনভাবে চেঞ্জ হবে যাতে আমাদের ভিটা অল টাইম কনস্ট্যান্ট থাকে। তাহলে I1 R1 ইজ ইকুয়ালস টু I2 R2 ইজ ইকুয়ালস টু I3 R3 ইজ ইকুয়ালস টু IRP দিয়ে আমাদের ভি। মানে এই আমাদের বিভবটা কখনো চেঞ্জ হওয়া যাবে না। আমরা I যদি বাড়াই তাহলে অবশ্যই আমাদের R কমবে। আবার যদি I যদি কমে তাহলে অবশ্যই আমাদের R বাড়বে। এভাবে সম্পর্কটা চলতে থাকবে যেন আমাদের ভিটা অল টাইম কনস্ট্যান্ট থাকে। অপরদিকে যখন আমরা ভোল্টেজ ডিভাইডার লতে যাব, সেটা শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। এখন সেখানে যদি আমি ভি ইজ ইকুয়ালস টু IR, এটা তো আমাদের মৌলিক সূত্র, সেটা লিখে রেখেছি। এরপরে আমরা সেটা দেখব, এটাকে যদি আমরা I দ্বারা প্রকাশ করতে চাই তাহলে দেখো ভি ডিভাইডেড বাই R ইজ ইকুয়ালস টু I হয়ে যায়। এখন দেখো I হচ্ছে কনস্ট্যান্ট, বলেছি যে সিরিজে I কনস্ট্যান্ট থাকবে। এর মানে ভি আর R এমনভাবে পরিবর্তন হবে যাতে I আমার অল টাইম কনস্ট্যান্ট থাকে। I যেন আমার কখনো চেঞ্জ না হয়। I সবসময় আমার কনস্ট্যান্ট বা ধ্রুব থাকবে। এই কারণে দেখো V1 বাই R1 ইজ ইকুয়ালস টু V2 বাই R2 ইজ ইকুয়ালস টু V3 বাই R3 ইজ ইকুয়ালস টু এখানে অল টাইম I আসছে। অর্থাৎ আমার I কে কখনো চেঞ্জ করা যাবে না। আমরা V এবং R কে চেঞ্জ করব, যাতে আমার এমনভাবে চেঞ্জ করব যেন আমার I অল টাইম কনস্ট্যান্ট থাকে। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার ল। খালি মনে রাখতে হবে আমাদের CDL বা কারেন্ট ডিভাইডার ল কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর ভোল্টেজ ডিভাইডার ল VDL এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারেন্ট ডিভাইডার ল প্রযোজ্য হবে সমান্তরালে এবং ভোল্টেজ ডিভাইডার ল প্রযোজ্য হবে শ্রেণীতে। এবার দেখো ব্যাটারি এর সমবায়। আমরা এই হচ্ছে ক্লাস 9 10 এও জেনে এসেছি রোধের সমবায়। কিন্তু আমরা যখন এরকম ইন্টারে উঠবো তখন আমরা দেখব যে ব্যাটারিরও সমবায় হয়। কেন হতে পারে না? আমি এই একসাথে ৩টা ৪টা ব্যাটারি তো সেট করতেই পারি। তাহলে এই ব্যাটারির সমবায় নিয়ে এবার আমরা জানবো। দেখো ব্যাটারির যদি শ্রেণী সমবায়ের দিকে যাই, ব্যাটারির ২টা সমবায় থাকবে। একটা হচ্ছে শ্রেণী সমবায় এবং একটা সমান্তরাল সমবায়। মানে সমবায় সাধারণত এই ২ প্রকারই হয়। একটা হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে সমান্তরাল। তো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় নিয়ে আমরা এখন দেখব। যদি শ্রেণী সমবায়ে যাই, ব্যাটারির শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ৩টা ব্যাটারি আছে। একদম পরপর মানে শ্রেণীতে আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে তড়িৎচালক বল কিরকম হবে বা আমাদের তড়িৎ প্রবাহ কিরকম হবে সেটা নির্ণয় করব। এখন দেখো এখানে দেওয়া আছে যে ES, ES ইজ ইকুয়ালস টু NE। এখানে N টা কি? N হচ্ছে আমাদের ব্যাটারির সংখ্যা। N টা কি? N হচ্ছে আমাদের ব্যাটারির সংখ্যা। দেখো এখানে ৩টা ব্যাটারি দেওয়া আছে। এখানে ৩টা ব্যাটারি দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি এখানে সবগুলো একই মানের ব্যাটারি। আমরা এখানে ধরে নিচ্ছি ৩টাই সেম মানের ব্যাটারি। তাহলে এখানে ৩টা ব্যাটারি দেওয়া আছে। এই ৩টা ব্যাটারি এখানে তাহলে আমাদের কি হবে? খালি যোগ হয়ে যাবে। এখানে খালি যোগ হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে? ES ইজ ইকুয়ালস টু NE। ES ইজ ইকুয়ালস টু NE। এখানে N হচ্ছে আমাদের ব্যাটারির সংখ্যা। তাহলে ES ইজ ইকুয়ালস টু NE। এখন যখন আমরা আবার এটার অভ্যন্তরীণ রোধ যদি বের করতে চাই, যে এখানে টোটাল অভ্যন্তরীণ রোধটার যে আমাদের তুল্য রোধ, অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ কত হচ্ছে, তখন সেটা হবে সেই সেম RS ইজ ইকুয়ালস টু NR। RS ইজ ইকুয়ালস টু NR, মানে এটা সে আগের মতোই হয়ে যাচ্ছে। শ্রেণী যদি হয় তাহলে শুধু আমরা যোগ করে দিব। যেহেতু আমরা ধরে নিচ্ছি এগুলোর মান সেম, তাই সেটা এখানে আমাদের N টা গুণ হয়ে যাচ্ছে। এখন দেখো আমরা কিন্তু পাচ্ছি E পেয়ে গেছি, RS পেয়ে গেছি, তাহলে কি আমরা I পাবো না? অবশ্যই I ও পাবো। তাহলে I সিরিজ হবে I ইজ ইকুয়ালস টু, যেহেতু ES হবে তাহলে তাহলে IS ইজ ইকুয়ালস টু ES ডিভাইডেড বাই R প্লাস RS, R প্লাস RS। তাহলে ES এর মান কি? ES এর মান আমরা জানি NE, ES এর মান জানি NE। এখানে R থাকলো এবং RS এর মান কি? RS এর মান NR, RS এর মান হচ্ছে NR। তাহলে IS ইজ ইকুয়ালস টু NE ডিভাইডেড বাই R প্লাস NR। তেমনিভাবে এখন যদি আমরা সমান্তরালের ক্ষেত্রে যাই, সমান্তরালের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এই যে ৩টা ব্যাটারি সমান্তরালে যুক্ত আছে। তাহলে সমান্তরালে যদি যুক্ত থাকে তাহলে সাধারণত সমান্তরালের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এখানকার যে একটা ব্যাটারির যেটা আমাদের তড়িৎচালক বল থাকবে, সেটা ৩টা ব্যাটারি মিলেও ওই একটা বলেই কাজ করবে। কারণ এখানে ২ প্রান্তের আমাদের বিভবটা সেম থাকছে। ২ প্রান্তের বিভবটা সেম থাকছে। এই কারণে দেখো লেখা আছে EP ইজ ইকুয়ালস টু E। অর্থাৎ আমাদের যে প্যারালালের ক্ষেত্রে যে তুল্য যে তড়িৎচালক বলটা থাকবে ব্যাটারির, সেটা এই যেটা একটা ব্যাটারির যেটা তড়িৎচালক বল সেটাই। অর্থাৎ কোনো এখানে গুণ হবে না বা যোগ হবে না, কিছু না। এই ৩টার সেটাই থাকবে। মানে এখানে একটা লিখলেই চলবে। তাহলে EP ইজ ইকুয়ালস টু E হবে।
আর যখন আরপি অর্থাৎ আমরা অভ্যন্তরীণ রোধের হিসাবটা করব এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, তখন আরপি ইজ ইকুয়ালস টু হবে আর বাই এম। এমটা কি? এমটা হচ্ছে এই যে ব্যাটারির সংখ্যা, কয়টা ব্যাটারি আছে। এখানে যদি ধরি 3টা ব্যাটারি আছে, তাহলে এখানে আর ডিভাইডেড বাই এম। কারণ এগুলো আমরা সবগুলোর মান সেম ধরে নিচ্ছি, কারণ এগুলো সবগুলোর মান আমরা সেম ধরে নিচ্ছি। এখন আইপি এর মান কি হবে? আইপি এর মান সে আগেরটার মতো, এখানে ইপি ডিভাইডেড বাই আর প্লাস এম আর, আর প্লাস এম আর। তাহলে আইপি ইজ ইকুয়ালস টু, এখানে যদি আমি ইপি লিখি, ইপি এর জায়গাতে আমি কি লিখতে পারছি? ইপি এর জায়গাতে এমই, আর এখানে আসবে আবার এম আর প্লাস আর। এবং এই জিনিসটা যদি তোমরা একটু ফিল করতে চাও, তাহলে জিনিসটা হচ্ছে যে এই যে আইপি যদি এখানে থাকে, আইপিকে কি আমরা এভাবে লিখতে পারি না? আইপি ইজ ইকুয়ালস টু ইপি ডিভাইডেড বাই আর প্লাস আরপি, আর প্লাস আরপি। এখন ইপি এর জায়গাতে কি আমরা এভাবে লিখতে পারি না যে ইপি তো আমার ই থাকছে, ইপি তো আমার ই থাকছে, ইপি আমার ই থাকছে, আর আর এর জায়গাতে আরও থাকছে, বাট আরপি এর জায়গাতে আর বাই এম চলে আসছে, আরপি এর জায়গাতে আর বাই এম চলে আসছে। এখন আরপি এর জায়গাতে যদি আর বাই এম চলে আসে, এখন এটা তো এখানে ভাগ আকারে আছে, তাহলে এখানে উপরে সেটা উল্টায় যাবে। উপরে যদি উল্টায় যায়, তাহলে এটা একবার এখানে গুণ হবে, আর এটা একবার এখানে চলে যাবে। দেখো এখানে এম চলে এসছে, এখানে আর এখানেও এম চলে এসছে, তাহলে এখানে টোটাল আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আইপি ইজ ইকুয়ালস টু এম ই ডিভাইডেড বাই এম আর প্লাস আর, এম আর প্লাস আর। আরটা এটা হচ্ছে আমাদের বাইরের রোধ, আর এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে যখন আমরা আইপি নির্ণয় করব, দ্য ইপি ডিভাইডেড বাই আর প্লাস আরপি, এখানে আমরা ইটা এখানেই থাকছে ডিভাইডেড বাই আর প্লাস আর বাই এম, এই এমটা তখন উপরে চলে যাবে আর এই পাশে চলে আসবে। তাহলে আইপি ইজ ইকুয়ালস টু এম ই ডিভাইডেড বাই এম আর প্লাস আর। এখন যদি আমরা নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এই স্লাইডটা বারবার প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা একটা কোষের ক্ষেত্রে কি হবে, এন সংখ্যক যখন ব্যাটারি সিরিজে থাকবে তখন কি হবে, এন সংখ্যক ব্যাটারি যখন প্যারালালে থাকবে তখন কি হবে, সেটার সূত্র আমরা দেখব। এক্ষেত্রে আমরা কয়েকটা কেস আলোচনা করছি। কেস নাম্বার 1 হচ্ছে যখন আমাদের অভ্যন্তরীণ রোধ বাইরের রোধের সমান হয়ে যাচ্ছে, অভ্যন্তরীণ রোধ বাইরের রোধের সমান হয়ে যাচ্ছে, যখন আমাদের বাইরের রোধের মান অভ্যন্তরীণ রোধের মানের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, বাইরের রোধের মান অভ্যন্তরীণ রোধের মানের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, যখন অভ্যন্তরীণ রোধের মান বাইরের রোধের মানের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, যখন অভ্যন্তরীণ রোধের মান বাইরের রোধের মানের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এই তিনটা ক্ষেত্রে আমাদের কি কি ঘটবে সেটা আমরা দেখব। যদি আমরা একটা কোষ বা একটা ব্যাটারি নিয়ে আলোচনা করি, সেটা কি? সেটার ক্ষেত্রে আমরা সবাই জানি একটা ব্যাটারি হলে I is equals to E divided by R হবে, I is equals to E divided by R হবে। কারণ এখানে আমরা এই R কে এখানে আমরা 0, R কে এখানে 0 ধরে নিচ্ছি। যদি এখানে R কে 0 ধরে নেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি I is equals to ছোট হাতের R, এখানে বড় হাতের R হবে না। এখানে আমাদের ছোট হাতের R হবে, কারণ এখানে আমরা R কে আমাদের যে বাইরের রোধ সে আর এর চেয়ে অনেক বেশি বড় ধরে নিয়েছি। এই কারণে আর হয়ে যাবে আমাদের 0, আর হয়ে যাবে আমাদের 0। তাহলে এখানে শুধু আমাদের যে ছোট হাতের আর সেটা বিদ্যমান থাকবে। তাহলে এখানে শুধু যেটা ছোট হাতের আর সেটা বিদ্যমান থাকবে। দেখো এখানে যেমন আছে ছোট হাতের আর 0, ছোট হাতের আর 0 মানে এটা বাদ, এটা বাদ। তাহলে কি থাকছে? ই ডিভাইডেড বাই আর। বাট যখন আমি দেখব যে এই আরটা 0, তখন এটা আমার বাদ হয়ে যাবে। তখন কি থাকবে? ই ডিভাইডেড বাই ছোট হাতের আর। তাহলে থাকছে I is equals to E divided by R। আচ্ছা, এখন যদি দেখি n সংখ্যক সিরিজে আছে। এখন দেখছি n সংখ্যক সিরিজে আছে। সিরিজের সূত্রটা কি? IS is equals to NE ডিভাইডেড বাই R প্লাস NR। তখন R is equals to R হয়ে যাবে। তখন IS is equals to IP হয়ে যাবে। মানে এই যে প্যারালাল এবং প্যারালাল এবং সিরিজ দুটা সেম হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে আমরা এটাকে বেশি প্রায়োরিটি দিব না। আমরা দিব কোনটা? এই যে যখন বাহিরের রোধের মান ভেতরের রোধের মান বা অভ্যন্তরীণ রোধের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। যখন অভ্যন্তরীণ রোধের চেয়ে বেশি হয়ে যাবে, তখন এই যে ছোট রোধ সেটাকে আমরা ধরে নেব 0-র কাছাকাছি চলে যাবে বা 0-র মতো হয়ে যাবে। যদি 0-র মতো হয়ে যায়, তাহলে দেখো এটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে NE ডিভাইডেড বাই R, তাহলে NE ডিভাইডেড বাই R হয়ে যাচ্ছে। আবার যখন আমরা দেখব আর এর মানটা 0 হয়ে যাচ্ছে, মানে বাইরের রোধ অনেকটা 0 হয়ে যাচ্ছে, কারণ ভিতরের অভ্যন্তরীণ রোধটা অনেক বেশি, তখন আমরা দেখো এটা যদি আমরা 0 করি, তাহলে কি থাকছে? NE ডিভাইডেড বাই NR, NE ডিভাইডেড বাই NR। তখন এই N আর এই N কাটা যাবে, তখন থাকবে কি? E ডিভাইডেড বাই R। তখন থাকবে কি? E ডিভাইডেড বাই R।
এখন যদি দেখো যে n সংখ্যক প্যারালালে আছে আইপি, তাহলে আইপি যদি প্যারালালে থাকে তখন দেখো আইপি প্যারালালে থাকলে যদি আমাদের ছোট রোধ বা অভ্যন্তরীণ রোধের মান যদি 0-র কাছাকাছি হয় বা বাইরের রোধের মান অনেক বেশি, এই কারণে ধরে নিচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ অনেক ছোট, সেটা 0-র কাছাকাছি, তাহলে দেখো এই পাশটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তখন দেখো আমাদের এই পাশটা 0 হয়ে যাচ্ছে, তখন আমাদের বিদ্যমান থাকবে এমই, ডিভাইডেড বাই এম আর। তো এই এম আর এই এম কাটা যাবে, থাকবে শুধু ই ডিভাইডেড বাই আর। কিন্তু যখন দেখো আমাদের অভ্যন্তরীণ রোধ বাইরের রোধের চেয়ে অনেক বেশি হয়ে যাবে, তখন দেখো অভ্যন্তরীণ রোধ বাইরের রোধের চেয়ে বেশি হয়ে গেলে আমরা বাইরের রোধকে 0-র কাছাকাছি ধরে নিব। বাইরের রোধ যদি 0-র কাছাকাছি ধরে নেই, বাইরের রোধ 0-র কাছাকাছি ধরে নিলে থাকবে কি এম ই ডিভাইডেড বাই আর, তাহলে এম ইন্টু ই ডিভাইডেড বাই আর। এখন দেখো আমি এখানে গোলাপি কালারে লেখা আছে, খালি এই দুইটা আমি একটু ব্লু কালারে লিখেছি। কিন্তু কেন এটা লেখা আছে? কারণ এই দুইটা ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহ পাচ্ছি। দেখো এটার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহ পাচ্ছি, বাকি সব ক্ষেত্রে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি I ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর। কিন্তু শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রে দেখো এখানে n গুণ হচ্ছে, অর্থাৎ যত সংখ্যক ব্যাটারি সেটা গুণ হয়ে যাচ্ছে, আর এখানে m গুণ হচ্ছে, অর্থাৎ যত সংখ্যক ব্যাটারি সেটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা খেয়াল রাখবো কোন ক্ষেত্রে আমরা সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাচ্ছি। n সংখ্যক সিরিজের ক্ষেত্রে যখন আমাদের বাইরের রোধের মান অভ্যন্তরীণ রোধের মানের চেয়ে বেশি হয়ে যাচ্ছে তখন আমরা সর্বোচ্চ প্রবাহ পাবো। এবং m সংখ্যক প্যারালালের ক্ষেত্রে যখন আমরা এই যে অভ্যন্তরীণ রোধের মান বাইরের রোধের মানের চেয়ে অনেক বেশি হয়ে যাবে তখন আমরা সর্বোচ্চ প্রবাহ পাবো। এখন দেখো যদি আমরা সামনে যাই, দেখো সামনের স্লাইডে আছে আমাদের কিরশফস কারেন্ট ল বা কিরশফের সূত্র। আমরা কিরশফের সূত্রগুলো সাধারণত আমাদের এসএসসি লেভেলে ছিল না, এটা আমরা এইচএসসি লেভেলেই আমরা এসে জেনেছি। তো কিরশফের সূত্রের সাহায্যে আমরা মূলত কি করতে পারি? কিরশফের সূত্রের সাহায্যে আমরা মূলত সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজ বের করতে পারি। তো কিরশফের টোটাল দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কিরশফস কারেন্ট ল কেসিএল, এটাকে আমরা জাংশন থিওরেমও বলতে পারি। তো কিরশফস কারেন্ট লতে কি হয়? কিরশফস কারেন্ট ল এর মেইন যে জিনিস সেটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা মেনে চলে। সেটা কিভাবে মেনে চলে সেটা আমরা দেখছি। কিন্তু কিরশফের যেটা আমরা বলতে পারি যে ফর্মুলা বা যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে এখানে I এর কোনো চেঞ্জ হয় না, I এর চেঞ্জটা হবে 0, মানে আমাদের টোটাল যেটা কারেন্ট সেটা সংরক্ষিত থাকবে। এটা কিভাবে? এটা যদি আমরা দেখি, ধরা যাক এখানে I1 কারেন্ট, I2 কারেন্ট এবং I3 কারেন্ট আছে। I1 কারেন্ট, I2 কারেন্ট এবং I3 কারেন্ট আছে। এই তিনটা কারেন্ট এই একটা নোডে এখানে মিলিত হচ্ছে। এই নোড থেকে এখন দেখা যাচ্ছে যে কারেন্ট দুইটা I4 আর I5 রূপে বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইনকামিং কারেন্ট কোনগুলা? ইনকামিং কারেন্ট হচ্ছে I1, I2 এবং I3। আর আউটগোয়িং কারেন্ট কোনগুলা? I4 আর I5। তাহলে ইনকামিং কারেন্টগুলোর যেটা আমার যোগফল সেটা হচ্ছে I1, I2 আর I3। এই তিনটার যোগফল হবে আমার আউটগোয়িং এর সমান, সেটা হচ্ছে কি I4 প্লাস I5। এখন দেখো আমাদের I এর সামেশন কিন্তু 0। মানে কি? ডিকিউ বাই ডিটি আমাদের 0 হচ্ছে। ডিকিউ বাই ডিটি 0 হওয়া বলতে কি বোঝাচ্ছে? ডিকিউ বাই ডিটি 0 হওয়া বলতে বোঝাচ্ছে আমাদের চার্জের পরিমাণটা কনস্ট্যান্ট থাকবে। এই কারণেই লেখা আছে যে চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এটা গেল আমাদের কিরশফস কারেন্ট ল বা কেসিএল। এরপরে আমরা দেখব কিরশফস ভোল্টেজ ল বা কেভিএল। তো কেভিএল এর ক্ষেত্রে কি? কেভিএল এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমাদের ভোল্টেজের সামেশনটা 0 থাকছে। অর্থাৎ ভোল্টেজ রাইজ এবং ভোল্টেজ ড্রপটা ইকুয়াল থাকবে। এখন আমরা যদি এখানে একটা সার্কিটের মাধ্যমে দেখার চেষ্টা করি, কিরশফস ভোল্টেজ লকে আমরা লুপ থিওরেমও বলতে পারি। এখানে দেখো এখানে একটা লুপ তৈরি হয়ে গেছে। এখন এই লুপের ক্ষেত্রে আমরা আমাদের যে ই এর মান এবং আর এর মান এগুলো আমরা বের করব। এবার যদি দেখো আমরা যদি সাইনগুলো আগে নির্ণয় করে নেই যে কোন সাইন আমরা রাখবো, মানে কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস, এটা আমরা ফার্স্টে নির্ণয় করে নিব। তাহলে দেখি যে এটা আমাদের ফার্স্টের ব্যাটারি,
যেহেতু এটা ছোট দাগ আছে এটাকে আমরা মাইনাস ধরছি, এটা যেহেতু বড় দাগ আছে আমরা এটাকে প্লাস ধরছি। তাহলে এই পাশটা গেল মাইনাস, এটা গেল প্লাস। রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবেশ করবে আমরা সেই প্রান্তকেই প্লাস ধরে নিচ্ছি, সেই প্রান্তকেই প্লাস ধরে নিচ্ছি। তুমি চাইলে মাইনাসও ধরতে পারো, এটা সম্পূর্ণটাই তোমার ব্যাপার। খালি সাইনগুলো ঠিক রাখতে হবে আমি কোনটাকে কোনটা ধরে নিয়েছি বা কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে। এখন এদিক থেকে কারেন্ট এখানে ফ্লো হলে এই যে প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করছে তাই আমি এখানে প্লাস R1I ধরে নিয়েছি। যেহেতু এখানে মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করছিল তাই এখানে মাইনাস E1 ধরে নিয়েছি। তাহলে এখানে প্লাস R1 ইন্টু I চলে আসছে। পরে আবার প্লাস প্রান্ত, এই যে R2 এর প্লাস প্রান্ত, তাহলে প্লাস R2I প্লাস R2I চলে আসছে। এরপরে যখন আবার দেখছি E3 এর ক্ষেত্রে ফার্স্টে আমি বড় এখানে বড় দাগ আছে মানে এটা আমাদের প্লাস চিহ্ন, তাহলে এটা আমাদের প্লাস চিহ্ন, তাহলে এটা হচ্ছে আমাদের E3 প্রান্তর ক্ষেত্রে এটা প্লাস E3 চলে আসছে। যখন আবার এদিকে আসছে কারেন্ট এখানে দেখছি ফার্স্টে আছে আমাদের মাইনাস চিহ্ন, অর্থাৎ যেখানে ছোট দাগ মানে এটা আমাদের মাইনাস চিহ্ন, তাহলে ফার্স্টে এখানে মাইনাস পাচ্ছি তাই এখানে আসছে আমাদের মাইনাস E2। প্লাস যখন আবার এই রোধের মধ্যে প্রবেশ করবে, রোধের মধ্যে প্রবেশ করলে আমরা কি জানি, আমরা প্লাসটা ধরে নেব, তাহলে এটা হচ্ছে প্লাস IR3 হবে, প্লাস IR3 হবে। এই যে টোটাল যে ভোল্টেজের যেটা মান সামেশন হবে সেটা হয়ে যাচ্ছে আমার 0। এটাই আমাদের কিরশফ ভোল্টেজ ল বা KVL। আচ্ছা, এরপরে আমরা যাব দেখব অ্যামিটারের পাল্লা বৃদ্ধি এবং ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি জিনিসটা কি? অ্যামিটারের পাল্লা বৃদ্ধির আমরা সূত্রটা জানবো। সূত্রে কি লেখা আছে? S = G ডিভাইডেড বাই n-1। S হচ্ছে শান্টের রোধ, G হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, N হচ্ছে পাল্লা যত গুণ করা হয়েছে। এবং শান্ট জিনিসটা কি? শান্ট হচ্ছে যেটা আমরা ধরো গ্যালভানোমিটারের সাথে একটা অত্যন্ত ক্ষুদ্র মানের রোধ সমান্তরালে যুক্ত করি। এই যে সমান্তরালে যে ক্ষুদ্র মানের রোধটা যুক্ত করছি এটাই হচ্ছে শান্ট। এই ক্ষুদ্র মানের রোধ যুক্ত করলে হয় কি, আমার গ্যালভানোমিটারটা সুরক্ষিত থাকে। অতিরিক্ত যেটা প্রবাহ সেটা শান্টের মধ্যে দিয়ে চলে যায়, অতিরিক্ত যেটা প্রবাহ সেটা শান্টের মধ্যে দিয়ে চলে যায়। মানে শান্টের রোধ, এটা গ্যালভানোমিটারের রোধ, এটা পাল্লা যত গুণ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের N এর মান। এখন যখন আমরা ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধিতে যাব সেটা হবে যে R = G × n-1। এখানে R হচ্ছে শ্রেণীতে লাগানো রোধ। R কি? R হচ্ছে শ্রেণীতে লাগানো রোধ। G কি? G হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। G হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। এবং N কি? N হচ্ছে পাল্লা যত গুণ করা হয়েছে, পাল্লা যত গুণ করা হয়েছে, পাল্লা যত গুণ করা হয়েছে সেটা হচ্ছে N। পাল্লা যত গুণ করা হচ্ছে সেটা হচ্ছে N। G হচ্ছে গ্যালভানোমিটারের রোধ এবং R হচ্ছে আমাদের শ্রেণীতে লাগানো রোধ। এইখানে আমরা N এর মান বসালেই হচ্ছে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করতে পারবো। এখন দেখো হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজটা কি? এটা মেইনলি একটা রোধের সাম্যাবস্থা এখানে নির্দেশ করছে। এটার সাহায্যে আমরা মূলত একটা রোধের অজানা রোধের মান নির্ণয় করতে পারি। এক্ষেত্রে দেখো আপনার লেখা আছে যে IG = 0 হলে, অর্থাৎ এই যে মাঝখানে যে গ্যালভানোমিটারটা আছে এটার মধ্যে দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহিত না হয় তখন আমাদের একটা শর্ত আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে P/Q = R/S। P/Q = R/S, অর্থাৎ দুইটা রোধের অনুপাত অপর দুইটা রোধের অনুপাতের সমান হবে। এখানে দেখো এটাকে আমি P/Q = R/S লেখা আছে, তুমি কিন্তু এটাকে P/R = Q/S ও লিখতে পারো। এটা তোমার ইচ্ছা। মানে তুমি এইটার এই দুইটা রোধের অনুপাত বের করতে পারো, আবার এই দুইটা রোধের অনুপাতও বের করতে পারো। এটা পুরাটাই তোমার নিজের উপরে নির্ভর করবে তুমি কোনটাকে কি ধরছো। তাহলে তুমি এই যে P/Q ধরতে পারো, আবার তুমি P/R ও ধরতে পারো। কিন্তু এটা আমাদের অবশ্যই কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? যখন IG = 0 হবে, অর্থাৎ সাম্যাবস্থা, যখন আমাদের সাম্যাবস্থা বজায় থাকবে তখন এটা আমরা কাজে লাগাবো। এখন দেখো আমরা মিটার ব্রিজ। এবার যদি মিটার ব্রিজে যাই, মিটার ব্রিজের ক্ষেত্রে মিটার ব্রিজের সাহায্যে আমরা অজানা মানের রোধ নির্ণয় করি, অজানা হচ্ছে মানের রোধ নির্ণয় করি। এখন দেখো এখানে দেখা যাচ্ছে P, এটা একটা পুরাটাই হচ্ছে মিটার ব্রিজের একটা চিত্র। এখানে দেখছি বাম পাশে একটা রোধ আছে, ডান পাশে একটা রোধ আছে। বাম পাশে রোধ হচ্ছে P, ডান পাশে রোধ হচ্ছে Q। এখানে মাঝখানে একটা বিন্দু আছে, ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে আমাদের নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দুর বাম পাশে যে তারের পরিমাণ সেটা ধরে নিচ্ছি L, এবং ডান পাশের তারের পরিমাণ হচ্ছে তাহলে 100 - L। এই পুরা তারের পরিমাণটা হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার।
এই পুরা তারের পরিমাণ হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার। এই পুরা তারের মধ্যে ধরে নিচ্ছি এই জায়গাতে আমাদের নিস্পন্দ বিন্দু আছে। তাহলে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে L এবং এই বাকিটুকু দূরত্ব তাহলে থাকবে 100 - L। এখন দেখো তাহলে মিটার ব্রিজের ক্ষেত্রে সূত্রটা কিভাবে আসবে? মিটার ব্রিজের ক্ষেত্রে সূত্রটা আসবে P/Q = L ডিভাইডেড বাই 100 - L। L ডিভাইডেড বাই 100 - L। L হচ্ছে আমাদের সেন্টিমিটার এককে। L হচ্ছে আমাদের সেন্টিমিটার এককে। এখন দেখো, এখন যদি আমরা একটু হচ্ছে এই কোশ্চেন সলভ করতে চাই, এখন যদি আমরা কোশ্চেন সলভ করতে চাই, তাহলে দেখো এই বর্তনীটা আমরা লক্ষ্য করি। এই বর্তনীতে কি চেয়েছে? এই বর্তনীতে দেওয়া আছে যে এখানে আমাদের কোশ্চেনটা যদি আরেকটু সুন্দর করে নিয়ে আসি সামনে, হ্যাঁ? এখানে দেখো লিখা আছে যে এখানে ২ ওহমের একটা রোধ আছে, এখানে আছে ৬ ওহমের রোধ, এখানে আছে ৪ ওহমের রোধ। A এবং B ২ টা পয়েন্ট আছে, E আছে ১০৫ ভোল্ট। এখন বলা আছে যে ১০ সেকেন্ডে ২ ওহমে উৎপন্ন তাপের পরিমাণটা নির্ণয় করো। আর তাপের পরিমাণ নির্ণয় মানে কি বোঝাচ্ছে? তাপের পরিমাণ নির্ণয় বলতে আমরা বোঝাচ্ছে আমাদের জুলের যে সেই তাপীয় সূত্র সেটা আমরা দেখব। সেটা কি ছিল? H = I² RT। এখন দেখো তোমার কাছে R ও আছে, তোমার কাছে T ও আছে। তোমার কাছে এখন দরকার কি? দরকার হচ্ছে I। এখন আমরা I কিভাবে বের করব? আমরা I বের করব সেই I এর যে সূত্র I = E/R দ্বারা। I = E/R দ্বারা। এখন তাহলে আমাদের সেই R টা আগে বের করতে হবে, অর্থাৎ তুল্য রোধটা বের করতে হবে। এখন আমরা যদি তুল্য রোধ বের করতে যাই, তাহলে ৬ আর ৪ হচ্ছে আমাদের প্যারালালে আছে, অর্থাৎ সমান্তরালে আছে এবং ২ হচ্ছে তাদের সাথে শ্রেণীতে আছে। তাহলে ৬ আর ৪ যদি সমান্তরালে থাকে তাদের মান হচ্ছে 2.4 এবং তাদের সাথে ২ শ্রেণীতে, তাহলে অ্যান্সার আসবে 4.4। এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। তুল্য রোধ এখন যে আমাদের তড়িৎচালক বল আছে, তড়িৎচালক বল ১০৫ ভোল্ট, সেটাকে আমরা যদি ৮ দ্বারা ভাগ করে দেই, তাহলেই আমরা পেয়ে যাব তড়িৎ প্রবাহ I = 23.864 অ্যাম্পিয়ার। 23.864 অ্যাম্পিয়ার। যেহেতু বর্তনীতে ২ ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে বোঝা যাচ্ছে আমাদের উৎপন্ন তাপের পরিমাণ কি হবে? উৎপন্ন তাপের পরিমাণ সেই যে সূত্র I² RT, সেটা হচ্ছে কি I² RT। তাহলে I এর মান থাকবে 23.864² 23.864² ইনটু 2 ইনটু 2 ইনটু 10 ইনটু 10। 10 টা কি আমাদের সময় ১০ সেকেন্ড, 2 টা কি আমাদের রোম। এখন দেখো এটা যদি আমাদের শ্রেণীতে থাকা যে ২ ওহম এটা না বলে যদি ৬ ওহম বা ৪ ওহম বলতো, তাহলে কি হতো? তাহলে আমরা এই যে সমান্তরালের ক্ষেত্রে যে সূত্র থাকে সেই সূত্রের সাহায্যে এই যে ৪ ওহম বা ৬ ওহমের এখানে যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের মান আগে বের করতাম। সেই কারেন্টের মান এখানে বসিয়ে আমরা তাপের পরিমাণটা বের করতাম। কিন্তু যেহেতু একটা শ্রেণীতে আছে, তাই সম্পূর্ণ যে আমাদের কারেন্টের মান সেই পুরা কারেন্টটাই এই ২ ওহমের মধ্যে দিয়ে যাবে। এই কারণে আমরা এই কারেন্টের মানটা এখানে বসাতে পেরেছি। কিন্তু যদি বলতো ৬ ওহম বা ৪ ওহম, তাহলে আমাদেরকে আলাদা করে কারেন্টের মান বের করে নিতে হতো। এখন যদি আমরা পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে দেওয়া আছে A ও B বিন্দুর মধ্যে ৪০ ওয়াট ১০০ ভোল্টের একটি বাল্ব শ্রেণীতে উপস্থাপন করা হলো। শ্রেণীতে উপস্থাপন করা হলো, সেটা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে কিনা সেটা গাণিতিকভাবে এখন যাচাই করো। এখন গাণিতিকভাবে যদি যাচাই করতে হয়, আমার এখানে কি দেওয়া আছে P অর্থাৎ ক্ষমতা দেওয়া আছে। আমার এখানে বিভব পার্থক্য V অর্থাৎ ১০০ ভোল্ট এটা সেটা দেওয়া আছে। এখন যদি এখানে আমার ক্ষমতা দেওয়া থাকে, বিভব পার্থক্য দেওয়া থাকে, এখন এই বাল্বের মধ্যে যে পরিমাণ রোধ আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। বাল্বের মধ্যে কি পরিমাণ রোধ আছে সেটা আমরা যদি বের করি, কোন সূত্র দিয়ে বের করব? আমরা জানি P = V²/R। এই সূত্রটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা ইজিলি R টা এই পাশে নিয়ে গেলে R = V²/P। এই যে V²/P, এটা দ্বারা আমরা R এর মানটা নির্ণয় করছি। সেটা কি ১০০² / 4 = ২৫০ ওহম ২৫০ ওহম। তাহলে এখানে আমাদের একটা ২৫০ ওহমের বাল্ব আছে। তাহলে ২৫০ ওহমটা যদি এখানে থাকে, দেখো এটা হচ্ছে আমাদের R1 রোধ, এটা আমাদের ২৫০ ওহমের একটা বাল্ব, আর এখানে ৬ আর ৪ আমাদের প্যারালালে আছে। আমরা কি জেনেছি? ৬ আর ৪ প্যারালাল, এই দুইটার তুল্য রোধ হচ্ছে আমাদের 2.4 আর এটার রোধ হচ্ছে আমাদের 2। তাহলে 2.4 আর 2 হয় আমাদের 4.4। 4.4 এর সাথে এখানে আমাদের আবারও আছে ২৫০। তাহলে ২৫০ এর সাথে 4.4 হলে হয় আমাদের 254.4 254.4। এখানে দেখো আমরা এখানেও সেই তুল্য রোধটা এখানে বের করা আছে, দেখো ২৫৪.৪।
এখন আমরা কি করব, যেহেতু আমরা তুল্য রোধটা পেয়ে গেছি, তাহলে এখন আমরা আবার তড়িৎ প্রবাহটা নির্ণয় করব। এখন আমরা আবার তড়িৎ প্রবাহটা নির্ণয় করব। তাহলে দেখো তড়িৎ প্রবাহ যদি নির্ণয় করি, আমাদের তড়িৎ প্রবাহের মানটা এসছে 0.413। 0.413 এটা আমরা কিভাবে নির্ণয় করলাম? সেই E ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট সেই সূত্রটা দিয়েই আমরা নির্ণয় করলাম। সেটার মান আসছে 0.413। এখন আমরা বাল্বের কার্যকর ক্ষমতা, এই যে I এর মানটা পেলাম, এটার সাহায্যে আমরা বাল্বের যে এখানে কার্যকর ক্ষমতা সেটা নির্ণয় করব। সেটা কত আসবে? P আসবে P ইজ ইকুয়ালস টু I স্কয়ার R। এই সূত্র দ্বারা আমরা সেই কার্যকর ক্ষমতা নির্ণয় করব। তাহলে I স্কয়ারের মান কত আসছে? I স্কয়ারের মান আসছে আমাদের 0.413 হোল স্কয়ার, আর R4 এর মান তো পেয়ে গেছি আমরা 250। সেটা যদি গুণ করি তাহলে দেখো আমাদের আছে এখানে 42.64 ওয়াট। 42.64 ওয়াট। এখন দেখো বাল্বের গায়ে কত লেখা ছিল? বাল্বের গায়ে লেখা ছিল 40 ওয়াট। আর আমার এখানে বাল্বের মধ্যে কার্যকর ক্ষমতা আমি পাচ্ছি 42 ওয়াট, অর্থাৎ 40 ওয়াটের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। যখনই আমরা দেখব প্রদত্ত ক্ষমতার চেয়ে বেশি বা প্রদত্ত ক্ষমতার সমান হয়ে যাচ্ছে, তখনই বুঝবো সেই বাল্বটি বা সেই যন্ত্রটি পূর্ণ উজ্জ্বলতায় পূর্ণ ক্ষমতায় কাজ করছে। যেহেতু এটার চেয়ে বেশি, তাহলে সেটা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে। যদি এই 40 ওয়াটের চেয়ে কম হতো, তাহলে বুঝতাম যে সেটা পূর্ণ ক্ষমতায় জ্বলবে না বা পূর্ণ ক্ষমতায় কাজ করবে না। যেহেতু এটা 40 ওয়াটের চেয়ে বেশি হয়ে গেছে, এর মানে বলতে পারি সেটা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে। এখন পরের সিকিউতে যদি যাই, পরের সিকিউতে দেখো এটা আমাদের সেই একটা হুইটস্টোন ব্রিজের কোশ্চেন। হুইটস্টোন ব্রিজের কোশ্চেন, এখানে আমাদের যেটা তড়িৎচালক শক্তি দেওয়া আছে সেটা 8 ভোল্ট, এবং এর মধ্যেকার যে অভ্যন্তরীণ রোধ সেটা আছে 0.2 ওম। সেটা আছে 0.2 ওম। এখন দেখো এখানে কি লেখা আছে? গ্যালভ্যানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলেছে। গ্যালভ্যানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বললে কিভাবে করব? মানে এখানকার এই যে গ্যালভ্যানোমিটার যেটা ছিল সেটা নাই, মানে এটা নর্মাল এখন একটা সার্কিট হয়ে গেছে। এখন নর্মাল সার্কিটটা আমরা এখানে একটু ড্র করে নিব, মানে সিম্পলিফাই করে নিব। আমরা যখনই কোনো সার্কিটের প্রবলেম সলভ করব, আমরা সার্কিটটাকে ড্র করার চেষ্টা করব, বা সার্কিটটাকে আমরা একটু সিম্পলিফাই, একটু সহজ করে নেওয়ার চেষ্টা করব। এখন যদি এটাকে আমরা সহজ করে নেই, তাহলে জিনিসটা এভাবে দাঁড়াবে যে এখানে 8 অ্যাম্পিয়ার রোধ, এখানে 8 হচ্ছে ওহমের রোধ থাকবে, এখানে 10 ওহমের রোধ থাকবে, এখানে 15 ওহমের রোধ থাকবে, এখানে 20 ওহমের রোধ থাকবে। এখন এই যে 8 আর 10 এই দুটা কিন্তু আমাদের শ্রেণীতে আছে। তাহলে এই দুটা শ্রেণীতে থাকা মানে এই দুটার মান হচ্ছে 18, আর 15 আর 20 এই দুটা শ্রেণীতে, এই দুটা মিলে হবে তাহলে 35। এখন এই যে 18 থাকলো, এই যে 18 থাকলো, আর এই যে 35 থাকলো, এই 18 আর 35 আবার কিন্তু প্যারালালে আছে। এই 18 আর 35 প্যারালাল। এই 18 আর 35 প্যারালালে থাকায় এখন এই দুইটা প্যারালাল থেকে আমরা এই যে মান সেটা হচ্ছে 11.89 সেটা পাবো। মানে প্যারালালে থাকা দুইটা রোধের মান আমরা পাচ্ছি 11.89। কিন্তু এটা কি আমাদের তুল্য রোধ? না, এটা তুল্য রোধ না। কারণ আমাদের এখনো অভ্যন্তরীণ রোধ যেটা সেটা যোগ করা বাকি আছে। তাহলে 11.89 এর সাথে আমরা অভ্যন্তরীণ রোধটা যোগ করে দিব, দিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত তুল্য রোধটা পেয়ে যাব। সেটা কত আসছে? 12.09 ওহম। সেটা আসছে 12.09 ওহম। তাহলে আমাদের এখন তড়িৎ প্রবাহের মান I হবে I ইকুয়ালস টু E ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। E ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট, E এর মান জানি 8 আর R ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 12.09, তাহলে 0.66 অ্যাম্পিয়ার। তাহলে 0.66 অ্যাম্পিয়ার। এখন দেখো সর্বোচ্চ রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে, কত মানের রোধ এবং কিভাবে যুক্ত করলে ব্রিজটা ভারসাম্য অবস্থায় উপনীত হবে। এখন দেখো এখানে সর্বোচ্চ রোধ কিন্তু এটা 20। এর মানে আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে যে 20 ওহম রোধের সাথে আমি একটা রোধ যুক্ত করব, কিন্তু সেটা আমি কত মানের রোধ যুক্ত করব এবং সেটা কি আমি শ্রেণীতে করব নাকি সেটা আমি সমান্তরালে করব, সেটা আমাকে নির্ণয় করতে হবে। এখন দেখো লেখা আছে বর্তনীতে সর্বোচ্চ রোধ হলো 20। ধরি 20 ওহমের স্থলে আর ওহম রোধ রাখলে সাম্যাবস্থা অর্জিত হবে। 20 ওহম রোধ রাখলে তো এখানে সাম্যাবস্থা অর্জিত হচ্ছে না, সেটা তো আমরা দেখতে পাচ্ছি বা কোশ্চেনে তো বোঝাই যাচ্ছে যে 20 ওহম দিয়ে হচ্ছে না। তাহলে ধরছি এখানে আর ওহম রোধ দিলে যা সাম্যাবস্থা অর্জিত হবে, তার আগে হবে না। তাহলে যদি এটা হয় তাহলে আর এর মানটা আমরা নির্ণয় করছি। আর এর মান নির্ণয় করে দেখছি 18.75। অর্থাৎ 20 ওহমের সাথে একটা রোধ আমি যুক্ত করছি, 20 ওহম রোধের সাথে একটা রোধ আমি যুক্ত করলাম। এই 20 ওহম আর এই রোধের যে তুল্য রোধটা হবে তার মান হবে আমার 18.75। অর্থাৎ 20 ওহমের সাথে আমি যে রোধটা যুক্ত করব, 20 ওহমের সাথে যে রোধটা আমি যুক্ত করব, ওই দুটা রোধের তুল্য রোধের মান হবে 18.75। এই যে 18.75 হলো, এই যে 18.75 হলো, এটার মান কি দেখা যাচ্ছে না 20 ওহমের চেয়ে কম?
এটার মান কি দেখা যাচ্ছে না 20 ওহমের চেয়ে কম? এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে যে আমাকে এটা সমান্তরালে যুক্ত করতে হবে। কিভাবে বুঝলাম? আমি যখন সমান্তরাল সমবায় তখন আমি যখন সমান্তরাল সমবায় দেখিয়েছিলাম সেখানে দেখো একটা কথা বলেছিলাম। সে কথাটা কি? সেই কথাটা হচ্ছে যে সমান্তরাল সমবায়ের যেটা তুল্য রোধ সেটা ইন্ডিভিজুয়াল যে রোধ থাকবে তার মানের চেয়ে অলওয়েজ কম থাকবে। সেটা ইন্ডিভিজুয়াল রোধের মানের চেয়ে কম থাকবে। অর্থাৎ তুল্য রোধের মান ইন্ডিভিজুয়াল রোধের মানের চেয়ে কম হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের যে রোধের মান সেটা। তাহলে এখানেও আমরা যদি সেটা নিয়ে আসি তাহলে দেখো যেহেতু 18.75 এই মানটা 20 ওহমের চেয়ে অনেক কম হয়ে যাচ্ছে। এর মানে বোঝা যাচ্ছে সেটা আমাদেরকে সমান্তরালে যুক্ত করতে হবে। ধরছে x ওহমের হচ্ছে রোধ সমান্তরালে যুক্ত করলে আমাদের 18.75 হবে। তাহলে আমরা এখানে ওই সূত্রের সাহায্যে আমরা x এর মানটা নির্ণয় করছি। আমাদের x এর মান আসছে 300 ওহম। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 300 ওহম রোধ সমান্তরালে যদি যুক্ত করি, আমরা যদি সমান্তরালে যুক্ত করি, তাহলে আমরা এটা 20 টা ভারসাম্য অবস্থায় থাকবে। কারণ ভারসাম্য অবস্থায় থাকার শর্ত কি? P/Q = R/S বা P/R = Q/S যেভাবে ইচ্ছা আমরা সেভাবে লিখতে পারি। এখন দেখো আমরা একটা সার্কিট সলভ করব আরেকটা। এখানে দেখো, এখানে বলেছে চিত্র 1 হতে A ও B এর দুপ্রান্তে বিভব পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ এই যে A আর B এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমাকে নির্ণয় করতে হবে। এখন দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমি নির্ণয় করি কিভাবে করব? আমরা সার্কিটটাকে একটু সিম্পলিফাই করব। সার্কিটটাকে যদি সিম্পলিফাই করতে চাই তাহলে দেখো এখানে আছে আমাদের 3 ওহম, এখানে আছে 6 ওহম, এখানে আছে 9 ওহম। তাহলে এই ৩ টা কিন্তু আমাদের শ্রেণীতে আছে। এই ৩ টা যদি আমাদের শ্রেণীতে থাকে তাহলে এখানে ৬, ৩, ৯ আর ৯, ৯ থাকবে ১৮। তাহলে এই যে ১৮ এখানে আমরা ধরে নিচ্ছি এখানে আছে ১৮ ওহম। এখানে আছে আমাদের ১৮ ওহম। তাহলে এই ১৮ ওহম আর এই ৬ ওহম এই ২ টা কিন্তু আছে আবার আমাদের প্যারালালে। তাহলে ১৮ ওহম আর ৬ ওহম যদি প্যারালালে থাকে, ১৮ আর ৬ ওহম প্যারালালে থাকলে তাদের মান আসে 4.5 ওহম। তাদের মান আসে 4.5 ওহম। এখন ওটা যদি 4.5 ওহম আসে তাহলে আমার কি বাকি থাকছে? তাহলে আমার বাকি থাকছে এখানকার 5 ওহম, এখানকার 5 ওহম, এখানকার 5 ওহম আর এখানকার আমাদের 4.5 ওহম। এখানকার আমাদের 4.5 ওহম। এখন তাহলে এটা এই ৩টা রোধ কিন্তু আমাদের শ্রেণীতে আছে। তাহলে এই ৩ টা শ্রেণীর হচ্ছে রোধের তুল্য রোধের মান কত হবে? তাহলে ৫, ৫, ৫, ১০ আর 4.5 তাহলে 14.5 তাহলে কত হবে? তাহলে হবে আমাদের এই যে 14.5 ওহম। এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। এখন বিভব পার্থক্যের সূত্রটা কি? আমরা বিভব পার্থক্যের সূত্র কিন্তু সবাই জানি V = IR, V = IR। তাহলে আমাদের I এর মান কিন্তু দেওয়াই আছে 10 অ্যাম্পিয়ার। I এর মান দেওয়াই আছে 10 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 10 আর এখানে R মান আমরা জেনেছি 14.5 তাহলে অ্যান্সার আসবে আমাদের 145 ভোল্ট। তাহলে আমাদের মান আসবে 145 ভোল্ট। এখন ঘ নাম্বার দেখো, ঘ নম্বরে আছে যে I1 নাকি I2 বড় মানের হবে সেটা নির্ণয় করতে বলেছে। মানে I1 আর I2 এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। এটা কিসের সাহায্যে করব? যেহেতু দেখো এখানে আমাদের লুপ আছে ২ টা। তাহলে আমরা বুঝছি এখানে আমাদেরকে কারশফের সূত্র বা কিরশফের সূত্রটা আমাদেরকে এপ্লাই করতে হবে। তাহলে দেখো এ কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা আমাদেরকে চিত্র থেকে লক্ষ্য করতে হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে যে দেখো এখানে I2 মানের হচ্ছে তড়িৎ প্রবাহ, এখানে I1 মানের তড়িৎ প্রবাহ। তাহলে এখানে ২ পাশের তড়িৎ প্রবাহ আসছে। ২ পাশের তড়িৎ প্রবাহ এসে এই যে I এ এসে মিলিত হচ্ছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে I = হবে আমার I1 প্লাস I2। I হবে আমাদের I1 প্লাস I2 মানে I1 আর I2 যোগ করলে আমি আমাদের সেই কাঙ্ক্ষিত I টা পেয়ে যাচ্ছি। তো ধরে নিচ্ছে সেটা আমাদের এই যে বিন্দু আছে, এই বিন্দুতে এসে I1 আর I2 যোগ হয়ে I হয়ে যাচ্ছে। তাহলে I1 আর I2 যোগ হয়ে I হয়ে যাচ্ছে কোন বিন্দুতে? ধরে নিচ্ছে সেটা A বিন্দুতে। এখন দেখো যদি বামের লুপটাতে আমরা কারশফের সূত্র প্রয়োগ করি, মানে এই লুপটাতে যদি আমরা কারশফের সূত্র প্রয়োগ করি, ধরছি এটা এখানে এদিক থেকে কারেন্টটা যাচ্ছে এদিকে, তাহলে এখানে প্লাস থাকবে, এখানে প্লাস থাকবে, তাহলে +4 অ্যাম্পিয়ার, তাহলে +4I, তাহলে +4I প্লাস প্লাস 4I প্লাস এখানে যাবে আবার যেহেতু এখানে 5 আছে, এখানে যেহেতু আবার 5 ওহমের রোধ আছে, তাহলে এখানে যাচ্ছে আমাদের I মানের অ্যাম্পিয়ার। তাহলে I মানের যদি যায় তাহলে +5I যাবে। তাহলে এখানে আমাদের +5I যাবে। কারণ কি? কারণ আমাদের এখানে কোশ্চেনেই দেওয়া আছে যে এটা আমাদের 4 ওহমের রোধ। এখানে যাচ্ছে I2 মানের
এখানে যাচ্ছে আমাদের I2 মানের কারেন্ট। কিন্তু এখানে আসছে আবার যেটা 5 মানের রোধ, এখানে যাচ্ছে আমাদের I মানের কারেন্ট। দেখো এটা আমাদের 5 মানের রোধ, এখানে যাচ্ছে আমাদের I মানের কারেন্ট। এই কারণে আমি এখানে লিখছি 5I আর এখানে লিখছি 4I2। আবার যখন এখানে দেখছি এটা 3 ওহমের রোধ, এখানে যাচ্ছে আমাদের I2 মানের কারেন্ট, এখানে যাচ্ছে আমাদের I2 মানের কারেন্ট। এই কারণে +3I2 লেখা হচ্ছে। মাইনাস এখানে যেহেতু এখানে মাইনাস চিহ্নটা ফার্স্টে আসছে, তাই ধরে নিচ্ছি এটা -12। তাহলে 4I2 + 5I + 3I2 - 12 = 0। এখন এই যে এই I কে আবার কিভাবে লিখতে পারি? I কে কিন্তু আমি লিখতে পারি এই যে I1 + I2 দ্বারা, I1 + I2 দ্বারা। তাহলে এটাকে যদি আমরা আবার একটু সিম্পলিফাই করে নেই, এটাকে সিম্পলিফাই করে নিলে আমাদের আসবে এই যে 12I2 + 5I1 = 12। 12I2 + 5I1 = 12। এখন যদি ডানের লুপের দিকে যাই, ডানের লুপের দিকে যদি ধরি যে কারেন্টটা হচ্ছে এই কারেন্টটা যদি এদিকে ফ্লো করছে, কারেন্টটা যদি এদিকে ফ্লো করে, কারেন্ট এদিকে ফ্লো করছে মানে বোঝাচ্ছে কারেন্ট এইদিকে ফ্লো করছে মানে বোঝাচ্ছে এ আমাদের লুপের যে ডাইরেকশন সেটা এটার অপোজিট হয়ে যাবে। লুপের যে ডাইরেকশন সেটা আমাদের অপোজিট হয়ে যাবে। মানে লুপের ডাইরেকশনটা হয়ে যাচ্ছে তাহলে এইদিকে। লুপের ডাইরেকশন যদি এদিকে হয়ে যায় তাহলে আমরা এখানে ফার্স্টের যে চিহ্ন সেটাকে আমরা মাইনাস ধরে নিচ্ছি। ফার্স্টের চিহ্ন মাইনাস ধরলে দেখো এই যে -I1 চলে আসছে। যেহেতু এটা 1 অ্যাম্পিয়ারের 1 ওহমের রোধ, তাহলে ফার্স্টে এখানে মাইনাস চলে আসছে। তারপরে যেহেতু এখানে প্লাস চিহ্নটা আগে আসছে, তাই আমি এখানে +8 ভোল্ট ধরে নিচ্ছি। আবার তাহলে এখানে এদিকে যেহেতু কারেন্টটা যাচ্ছে, তাহলে এটা এখানে 2 ওহম আছে, তাহলে -2I ধরে নিচ্ছি। যেহেতু এটা I মানের আমাদের কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে -2I চলে যাচ্ছে। আর এখানে আবার আসছে যেহেতু এদিকে কারেন্টটা ঢুকছে, তাহলে যাচ্ছে আবার -5I। তাহলে আবার -5I। তাহলে এই যে 5I টা বারবার যাচ্ছে, এই 5I কে আমি আবার কিভাবে লিখতে পারবো? I1 + I2 দ্বারা। তাহলে এটাকে যখন আমি সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করলে কি আসছে? আমার আরেকটা ইকুয়েশন পাচ্ছি। তাহলে আরেকটা ইকুয়েশনটা কি? 8I1 + 5I2। 8I1 + 5I2। তাহলে মেইনলি আমাদেরকে কি দেখতে হচ্ছে? মেইনলি আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদেরকে ইকুয়েশন দাঁড় করাতে হবে। এই ইকুয়েশন দাঁড় করানোটাই মেইন জিনিস। ইকুয়েশন দাঁড় করানোর সময় আমাদেরকে চিহ্নর দিকে খেয়াল রাখতে হবে যে আমরা কোনটাকে প্লাস ধরছি, কোনটাকে মাইনাস ধরছি। যখন আমি কারশফের কেভিএল যখন প্রমাণ করেছি, ওরকম করে ধরে নিলে তোমাদের জন্য সুবিধা বেশি হবে। তখন কিভাবে ধরেছি যে যেটাকে রোধের সময় আমি ধরছি প্লাস, পরে যাচ্ছে মাইনাস, এবং যেটাকে বড় দাগ সেটা ধরছি প্লাস, ছোট দাগকে ধরছি মাইনাস। এভাবে করে আমরা কারেন্টের ডাইরেকশন এইভাবে ধরে রাখছি। কারেন্টের ডাইরেকশন আমরা ডান দিকে ধরে রাখবো। এভাবে করে আমরা যদি কয়েকটা ম্যাথ সলভ করি, তাহলেই আমরা এই কেভিএল এর যে অ্যাপ্লিকেশন সেটা ভালো করে বুঝতে পারবো। এরকম করে আমরা ২ টা যেহেতু আমাদেরকে আননোন আছে, ২ টা আননোন কি, কি? একটা হচ্ছে আমাদের I1, একটা হচ্ছে I2। এই ২ টা আননোনের জন্য আমাদেরকে এই ২ টা ইকুয়েশন দাঁড় করালাম। এখন এইটা আমরা যদি সলভ করে দেই, তাহলে আমরা I1 এর এবং I2 এর মান বের করতে পারবো। দিয়ে আমরা যে তুলনা করতে বলেছে আমরা তুলনাটা করে দিচ্ছি যে I2 এর মান বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে যখন কেভিএল বা কেসিএল এগুলো এপ্লাই করতে হবে, আমাদেরকে ফার্স্টে দেখতে হবে সাইনগুলো আমাদের ঠিক আছে কিনা, আমাদের লুপের কারেন্টের প্রবাহ আমাদের ঠিক আছে কিনা। এটার পরে আমরা সুন্দর করে ইকুয়েশনগুলো আলাদা, আলাদা করে লিখব। ইকুয়েশনগুলো সিম্পলিফাই করার পরে আমরা I1, I2 বা V1 যেটার মান চাইবে আমরা সেই মানটা বের করে নিয়ে আসব। তাহলে আমাদের এই অধ্যায় থেকে মেইনলি কোশ্চেন কিভাবে আসবে সেটা দেখি। কোশ্চেন হচ্ছে মেইনলি আমাদের সার্কিট সলভ করার জিনিস। কোশ্চেন আমাদেরকে সার্কিট সলভ করতে হবে। অনেক সার্কিট সলভ করতে হবে। তাহলে এই অধ্যায় থেকে কোশ্চেন কমন পাওয়া যাবে। সেটা হোক আমাদের এরকম সার্কিট, সেটা হোক আমাদের শুধু রোধ দিয়ে সার্কিট, সেটা হোক আমাদের হুইটস্টোন ব্রিজ, সেটা হোক আমাদের মিটার ব্রিজ, কিন্তু আমাদেরকে সার্কিট সলভ করাটা শিখতে হবে। যদি আমরা সার্কিট সলভ করতে পারি, তাহলে আমরা ইজিলি এই অধ্যায়ের উপর দক্ষতা বেশি অর্জন করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলে এই অধ্যায় থেকে আমি যতটুকু বুঝিয়েছি এখান থেকে ইনশাআল্লাহ তোমরা সিকিউ কমন পেয়ে যাবা, এবং বাসাতেও আগের যেগুলো বোর্ড কোয়েশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো। এই সার্কিট রিলেটেড যতগুলো বোর্ড কোয়েশ্চেন পাবা, কারণ এই সার্কিট রিলেটেড থেকে তোমাদের কোয়েশ্চেনে আশা করা যায় ২ টা করে কোয়েশ্চেন থাকবেই। তোমরা যদি এইগুলো কোয়েশ্চেন ভালো করে পারো, তাহলে তুমি অনেক আগিয়ে থাকবে অন্যদের চেয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে আবার অন্য ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।